আসসালামু আলাইকুম। কথা সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাই। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ইনফর্ম করার জন্য। ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ আজকে আমি একটু বেটার আছি। এইমাত্র সব ইনভেস্টিগেশন সাবজেক্ট করে আসলাম। কালকে আসলে আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল। মানে ক্লাস নিতে গেলে আসলে ক্লাসটার কোয়ালিটি একদমই ভালো হতো না এবং বেশিক্ষণ নিতেও পারতাম না। সো আমার রেস্ট দরকার ছিল। সো আমি কি আসলে ক্লাসটা নিই নাই। কালকে আমি অনেক আর্লি শুয়ে পড়েছিলাম। এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য। সো একটু জয়েন করেন সবাই, তারপর আমি শুরু করছি ক্লাসটা। আচ্ছা, শুরু করতে করতে একটু বলি, ইমিউনোলজি খুবই ইম্পর্টেন্ট এবং ইমিউনোলজি থেকে খুব খুঁটিনাটি প্রশ্ন পরীক্ষায় আসে না, এটা ভালো দিক। অর্থাৎ ইমিউনোলজি আপনার এমন না যে একদম খুঁটিনাটি সব পড়তে হবে, তবে কিছু কমন জিনিস আছে, ওগুলা খুব ভালো দখলে রাখতে হবে। কারণ কমন জিনিসগুলা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এবং সেগুলা না পারলে খুবই দুঃখের ব্যাপার। কারণ ওগুলা আসবেই আসবে, এরকম কিছু ব্যাপার আছে। সো এই জন্য আমি যে জিনিসগুলা পড়াবো, আমি আপনাদেরকে খুব আনকমন কিছু জিনিস বলবো না, যেগুলা সবার লাগে, খুব ইম্পর্টেন্ট, সেগুলাতেই বেশি ফোকাস রাখবো। ঠিক আছে? সো এই জন্য সবাই ক্লাসটা মন দিয়ে করবেন। ওকে, সো আমরা শুরু করবো। আর একটু 2 মিনিট ওয়েট করছি সবাই একটু জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা টয়লেটে না, অন্যরা হয়তো ভাববে যে কি ব্যাপার, এই ভুটকে বেটে কি সারাক্ষণ সিক থাকে, এরকম কিছু না। আমি একদিন কি বলে মাইক্রো ফার্স্ট ক্লাসের সময় একটু সিক ছিলাম, কালকেও ছিলাম। তো এটা আসলে জেনুইন সিকনেস এবং সাময়িক, টেম্পোরারি। সো এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি সবসময় সিক থাকি। ঠিক আছে? কারণ একজন আমাকে মেসেজ দিয়েছে যে আপু আপনার কি কোনো ক্রনিক ডিসঅর্ডার আছে? তখন কি বলে হলো যে না রে আপু, কোনো ক্রনিক ডিসঅর্ডার আমার নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত নাই। দোয়া করবেন যেন কারোই আমাদের ক্রনিক কোনো ডিসঅর্ডার না হয়। সো আসি, আমরা শুরু করছি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ওকে, সো ইমিউনোলজি আসি। কাদের জন্য ক্লাস? এন্ট্রান্স এক্সাম। কি কি এন্ট্রান্স এক্সাম? এফসিপিএস পার্ট 1 এভরিওয়ান, আর রেসিডেন্সি এভরিওয়ান। ইমিউনোলজি যদি এখন আপনি মনে করেন যে আপু মনে হয় বেশি পড়াচ্ছে, আমার মনে হয় এর চেয়ে কম লাগবে, আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি বেশি কোনো কিছুই আপনাদেরকে পড়াবো না। শুধুমাত্র মাইক্রোবায়োলজি এফসিপিএস পার্ট 1 দিবে এমন যদি কেউ থাকে, তার বেশি লাগবে। তো তাদের ক্লাস, যদি এখানে কেউ আছে কিনা এরকম আমি জানি না, যদি আমার জানার মধ্যে নাই, যদি কেউ থেকে থাকে তাদের এক্সট্রা যদি কিছু লেগে থাকে সেটা মাইক্রোবায়োলজি গ্রুপে বলে দেওয়া হবে। কিন্তু আজকে এবং আগামীকালকে আমি ইমিউনোলজি 2টা ক্লাস নেব। যা যা আমি বলবো এগুলো আপনার লাগবে। তো এখান থেকে প্লিজ কেউ শর্টকাট করতে যাবেন না। ঠিক আছে? তো আসি, আমরা শুরু করব। আমরা ইমিউনোলজি লেন্স থেকেই বলবো এবং গিয়ে কোন চ্যাপ্টার কি বলে 17 এডিশন। ঠিক আছে? আচ্ছা,
মনে হয় না 17-18তে খুব একটা ডিফারেন্স এখানে আছে। আর হচ্ছে খালেক স্যারের হচ্ছে একটা বই আছে প্যাথোলজি অ্যান্ড ইমিউনোলজি, ওখানে ইমিউনোলজি টপিকটা হচ্ছে খুবই ছোট্ট, মানে লেন্সের তুলনায়। তো ওখান থেকে হচ্ছে যদি কেউ পড়ে থাকেন আগে অবশ্যই দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওখান থেকে এক্সট্রা যদি 4-5 লাইন কিছু লাগলে সেটা হচ্ছে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে মানে আগামীকালকে বলে দিব। ওকে, সো 493 নাম্বার পেজ হচ্ছে সবাই চলে আসি, ঠিক আছে? ইমিউনোলজির হচ্ছে ফার্স্ট পেজটা, পেজ নাম্বার হচ্ছে 493, 17তম এডিশন। ওকে, এই যে 496 চ্যাপ্টার নাম্বার 57 ওভারভিউ অফ ইমিউনিটি, ঠিক আছে? ওকে, আসি। তো ইমিউন সিস্টেম কাকে বলে আমরা সবাই জানি, তাই না? বাচ্চাকালের পড়া এত খুঁটিনাটি যদি হচ্ছে আমি আপনাকে এখন ধরে ধরে বলতে যাই, এটা হচ্ছে আপনাদের অনেকের কাছে বোরিং লাগবে, তাই না? যে হচ্ছে ইমিউনোলজি আমরা অবশ্যই সুন্দর করে পড়াবো, বাট ইমিউন সিস্টেম কি, ইমিউনিটি কি, এগুলা হচ্ছে টুকটাক বাংলা ভাষায় কথাবার্তা আপনি জানেন। তো আমরা হচ্ছে একটু অ্যাডভান্স পড়াই হচ্ছে চলে যাব, ঠিক আছে? তো আসি, ওভারভিউ অফ ইমিউনিটি। ওকে, আচ্ছা, তো এই চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে গিয়ে যদি আমরা আসি, দেখেন ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম আছে, ঠিক আছে? এগুলো আপনি জানেন, কিছু পড়া থাকবে যেগুলো হচ্ছে একবার শুনলেই মনে থাকবে, এবং এগুলোর জন্য আপনাকে আলাদা করে বেশি সময় দিতে হবে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ক্লাসে মন দিয়ে শুনবেন। আপনার টেন্ডেন্সি যেন এমন না থাকে যে ক্লাসটা কোনো রকম শেষ করি পড়াতে একা পড়ে যাই, এই টেন্ডেন্সি থাকলে আপনার পড়াতে সময় বেশি লাগবে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে গিয়ে ওই ফোকাসটা যেন আপনার না থাকে যে আগে হচ্ছে ক্লাস শেষ হোক পরে দেখে নিব না। সো ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, একটু এটা বন্ধ খুলি। আচ্ছা, ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম। তো ইমিউন সিস্টেমের ফাংশন আমরা সবাই বেশি সবাই জানি। দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে মেইন ফাংশন কি, যে প্রিভেন্ট অর লিমিট ইনফেকশন, ঠিক আছে, যে কোনো অর্গানিজম দিয়ে। এখন খেয়াল করে দেখবেন, শুধুমাত্র প্রিভেন্ট আর লিমিট করাও, মানে 100% যদি আমি বন্ধ করতে না পারি, অন্তত আমি কমানোর চেষ্টা করতে চাই, ঠিক আছে? তাহলে প্রিভেনশন অ্যান্ড লিমিটেশন দুইটাই কিন্তু আছে। অনেক সময় পরীক্ষায় হচ্ছে আপনার প্রিভেন্টও দিবে না, লিমিটও দিবে না, আপনাকে হচ্ছে কি দিবে, আপনাকে হচ্ছে গিয়ে কোন একটা সিনোনিম দিবে। প্রিভেন্ট লিমিট দুইটা শব্দেরই কিন্তু অনেক সিনোনিম থাকতে পারে, ঠিক আছে? তাই সিনোনিম গুলাও হচ্ছে আপনাকে দেখতে হবে তা না, বাট মাথায় রাখতে হবে সবসময় যে পরীক্ষার হলে স্টেমে প্রিভেন্ট বা লিমিট দিবে তা না, একটু ডিফারেন্ট কিছু দিলেও কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? এখন হচ্ছে কি, যখন আমার ইমিউন সিস্টেমটা বডিতে হচ্ছে, ইমিউন সিস্টেম কি করে কাজ করে, অনেকগুলো ধাপে ধাপে কাজ করে। ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে গিয়ে ব্যারিয়ার, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ আছে। তা আমাদের বডির হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে গিয়ে ইনট্যাক্ট স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, যেটা হচ্ছে আমাদের গায়ে একদম একটা আবরণ তৈরি করে রাখে। তাহলে আসেন, ফার্স্ট লাইন ডিফেন্স কি? ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে একদম ইম্পর্টেন্ট হচ্ছে ইনট্যাক্ট স্কিন। খেয়াল করবেন, ইনট্যাক্ট শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। যদি হচ্ছে স্কিনে কোনো ব্লিচ থাকে, অ্যাব্রাশন থাকে, তাহলে কিন্তু সেটা ইনট্যাক্ট হলো না, তখন সে কিন্তু আর ডিফেন্স হিসেবে কাজ করবে না। ঠিক একইভাবে মিউকাস মেমব্রেনে যদি হচ্ছে কোনো আলসার থাকে বা কোনো হচ্ছে ড্যামেজ থাকে, তাহলে সেটাও কিন্তু ডিফেন্স হিসেবে কাজ করবে না। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে এগুলা। তাহলে প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রো অর্গানিজম চেষ্টা করবে এই ফার্স্ট ডিফেন্সটার সাথে যুদ্ধ করতে। যদি সে যুদ্ধ করে ঢুকে যায়, কোথাও যদি কোনো ব্রিচ পায়, তখনই সে ঢুকে যাবে। এখন ঢুকে গেল মানেই হচ্ছে কি, বাসায় হচ্ছে কি, তাহলে কি আর কেউ কি নাই, সৈন্য সামন্ত কি বডিতে আর নাই? আছে। তো ফার্স্ট লাইন যখন হচ্ছে কি ঝামেলা করে, আর্মিদের আমরা জানি অনেকগুলো লেভেল অফ ডিফেন্স থাকে, তাই না? তো ফার্স্ট ডিফেন্স যখন হচ্ছে গিয়ে ব্রিজ করে ঢুকে গেল, তখন সেকেন্ড ডিফেন্স চালু হলো। তো সেকেন্ড ডিফেন্সে হচ্ছে কি হবে, যখনই ফার্স্ট ডিফেন্সটা হচ্ছে ব্রিজ হয়ে যায়, বডি তখন হচ্ছে টের পায়। ফার্স্ট ডিফেন্স হচ্ছে গিয়ে খবর পাঠায় যে ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল, তখন সেকেন্ড ডিফেন্স হচ্ছে র্যাপিডলি চলে আসে। দেখেন, কথাটা খুব ইম্পর্টেন্ট, র্যাপিডলি। কেন? বিকজ হচ্ছে খুব আস্তে আস্তে হয় কিন্তু না, গ্র্যাজুয়ালিও হয় না, একদম র্যাপিডলি হয়। সাথে সাথেই হচ্ছে খবর চলে যায় ডিটেক্ট অফ ফরেন ম্যাটেরিয়াল চলে এসেছে, তখন হচ্ছে গিয়ে র্যাপিডলি ফরেন ম্যাটেরিয়াল যে ঢুকেছে তাকে হলো ডিফেন্সটা, সেকেন্ড ডিফেন্স হচ্ছে ওকে ডিটেক্ট করবে, মানে চিনে নিবে। চিনে হচ্ছে যতটুকু সম্ভব হার্মফুল এজেন্ট যেই ঢুকলো তাকে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলবে। তাহলে সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে এটা। তো সেকেন্ড লাইন ডিফেন্সের কাজ করলাম। তো সেকেন্ড লাইন ডিফেন্সের কাজ করেটাকে, সেকেন্ড লাইন ডিফেন্সে কাজ করে হচ্ছে, দেখেন,
অ্যাক্টিভ। আচ্ছা, যেটা হচ্ছে কি এটা আমরা একটু পরে পড়তেছি, ঠিক আছে। আমার সেকেন্ড লাইন ডিফেন্সে যেটা কাজ করে সেটা কিন্তু আগে থেকে প্রিপেয়ার্ড হওয়া থাকতে হবে। মনে করেন আপনি হচ্ছে ঘরের মধ্যে চোর ঢুকবে, তারপরে হচ্ছে আপনি এখন চিন্তা করবেন যে আমি কি পুলিশকে ফোন দেওয়ার জন্য আমার কি ফোন নাম্বার জানা থাকা লাগবে, আমি 911 জানবো, ঘরের মধ্যে কি আমি কিছু রাখবো শার্প কোনো কিছু যেটা দিয়ে আমি ওকে হচ্ছে প্রতিহত করতে পারি। চিন্তা করার তো আমার সময় নেই। সো আগে থেকে আমরা কিন্তু কিছু প্রিপারেশন নিয়ে রাখি, যে যেখানে হচ্ছে আগুন লাগার সম্ভাবনা থাকে ফায়ার এক্সটিংগুইশার থাকবে, তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাসা তৈরির সময় ইমার্জেন্সি এক্সিট থাকবে। এগুলো হচ্ছে গিয়ে একটা ডিফেন্সের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? তো আমাদের হচ্ছে গিয়ে বেশিরভাগ বাসা এগুলা নাই, সো আমাদের অবস্থা আসলে খারাপ। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের মানুষের ইমিউন সিস্টেমও কিন্তু যথেষ্ট পচা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সেগুলো পরে আসি। তো এখন হচ্ছে আসেন, তো সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে গিয়ে খুব র্যাপিডলি ডিটেক্ট করবে। র্যাপিড কাজ তখনই করা সম্ভব যখন আগে থেকে সে প্রিপেয়ার থাকবে। সো সেকেন্ড লাইন ডিফেন্সের যে সিস্টেম কম্পোনেন্ট গুলো থাকে ওরা হচ্ছে আগে থেকে প্রিপেয়ার থাকে। যখনই এক্সপোজার হয় তখন হচ্ছে গিয়ে ওরা কাজ করা স্টার্ট করে। তাহলে সেকেন্ড ডিফেন্স হচ্ছে কি ইনএট ইমিউনিটি, যেটাকে আমরা আর্ম অফ হোস্ট মানে আর্ম বলতেছি, ইনএট আর্মও বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আসেন, ইনএট ইমিউনিটি আগে থেকেই তৈরি হয়ে থাকে, যে হচ্ছে কি ফার্স্ট যখন অর্গানিজমটা এনকাউন্টার করে ওকে হচ্ছে ইমিডিয়েটলি অ্যাটাক করে ফেলবে। তো ইনএট আর্ম হচ্ছে নন স্পেসিফিক, সে দেখবে না যে আপনার বডিতে ব্যাকটেরিয়া ঢুকলো না ভাইরাস ঢুকলো, আপনার বাসায় চোর ঢুকলো না ডাকাত ঢুকলো, নাকি হচ্ছে অপরিচিত কোনো মানুষ ঢুকলো, সে দেখবে না। সে হচ্ছে জানে যে হচ্ছে আমাকে অ্যালার্ম বাজাতে হবে, অ্যালার্ম বাজিয়ে ফেলবো, ঠিক আছে। এটা নন স্পেসিফিক। এবং হচ্ছে ও তাহলে কি করে বুঝে যে এটা আসলে হার্মফুল? সে প্যাটার্নকে রিকগনাইজ করে, মানে ফরেন বডিগুলোর মধ্যে কিছু না কিছু প্যাটার্ন থাকে যেটা তার কাছে মনে হয় যেটা আমার বডির সাথে মিলছে না, তখনই তাকে সে রিকগনাইজ করে। তাহলে সে সরাসরি ভাইরাসকে রিকগনাইজ করে কিংবা সরাসরি প্যারাসাইটকে রিকগনাইজ করে, নট লাইক দ্যাট, সে কিছু প্যাটার্ন রিকগনাইজ করে, ঠিক আছে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল আছে, নিউট্রোফিল হচ্ছে গিয়ে ওর একটা বিশেষ ক্ষমতা আছে, সে সেন্স মানে সে টের পায় এবং ইনজেস্ট করতে পারে, ডিস্ট্রয় করতে পারে ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকটেরিয়া। কিভাবে? সে ব্যাকটেরিয়ার বিভিন্ন ফিচারকে চেনে যে এগুলো আমার জন্য আননোন পারসন, ঠিক আছে। গেল। এখন হচ্ছে আসেন, কিছু দুষ্টু এতই হচ্ছে দুষ্টু হয় যে ওরা মিউটেশন জানে। ওরা কি করে? ওরা জানে যে মানুষের বডিতে ইনএট ইমিউনিটি এই প্যাটার্নকে চিনে ফেলে। সো তারা নিজেদের মধ্যে মিউটেশন করে ওই প্যাটার্ন গুলাকে চেঞ্জ করে ফেলে। তখন কি হয়? ঘরের শত্রু বিভীষণ, সে হচ্ছে গিয়ে ঘরের মানুষ হয়ে ঢুকে, একদম মিষ্টি মিষ্টি ভাবে ঢুকে। সো মাইক্রোব হচ্ছে এভাবে ঢুকে গেলে তখন বডি টেরও পায় না যে হচ্ছে এটা আসলে শত্রু। এভাবে সে হচ্ছে গিয়ে দুষ্টুমি করে ফেলে। তো এখন হচ্ছে গিয়ে এদের জন্য স্পেসিফিক ইনফেকশাস এজেন্টের এগেনস্টে কিন্তু স্পেসিফিক লাগে, কি বলে, ইমিউনিটি লাগে, যে সে জানবে যে ও হচ্ছে মিউটেশন হয়ে এরকম হতে পারে বা ও হচ্ছে এরকম হতে পারে, স্পেসিফিক্যালি সে জানবে। সো এই জন্য তাকে আরো অ্যাডভান্স প্রোটেকশন অন রাখতে হয়, তাই না? সো অ্যাডভান্স প্রোটেকশনটা হচ্ছে আমার অ্যাডাপটিভ আর্ম, যেটাকে আমরা অ্যাকোয়ার্ড আর্মও বলি। এটা কেউ জন্ম থেকে নিয়ে আসে না, জন্ম থেকে কিন্তু আমরা শয়তান চিনে আসি না। আমরা একটা ওভারঅল সবকিছু জানি যে এটা পচা কাজ, এটা ভালো কাজ, কিন্তু সময়ের সাথে সাথে আমরা ধাক্কা খেয়ে খেয়ে আরো অনেক কিছু শিখে যাই। ঠিক তেমনি এটা হচ্ছে অ্যাডভান্স আরো অ্যাডাপটিভ আর অ্যাকোয়ার্ড আর্ম, যেটা ধীরে ধীরে ধাপে ধাপে তৈরি হয়। তাহলে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। ফার্স্ট লাইন হচ্ছে কি ইন্ট্যাক্ট স্কিন মিউকাস মেমব্রেন, সেকেন্ড লাইন হচ্ছে আবার ইনএট ইমিউনিটি, থার্ড লাইন হচ্ছে আমার অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনএটটা হচ্ছে আমরা বলতে পারি এটা জন্ম থেকে থাকে, কনজেনিটাল, আর যেটা হচ্ছে অ্যাডাপটিভ সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড, ঠিক আছে। সো গেল। এখন আসেন, একটা বক্স আছে, বক্সটা একটু দেখেই ফেলি, যে ইনএটটা হচ্ছে নন স্পেসিফিক বাট অ্যাডাপটিভ হচ্ছে হাইলি স্পেসিফিক, সে জানে কার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। ইনএটটা হচ্ছে খুব র্যাপিড কাজ করে কয়েক মিনিটের মধ্যে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। পরীক্ষা আপনাকে দিবে সেকেন্ডের মধ্যে কাজ করে, মিনিটের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে, ঘন্টার মধ্যে, এরকম। সো র্যাপিড হচ্ছে উইদিন মিনিট কাজ করে, আর অ্যাডাপটিভটা হচ্ছে খুবই স্লো, এটা ঘন্টাও না, এটা কয়েকদিন লাগে হচ্ছে ইফেক্টিভ হতে, ঠিক আছে। ইনার যেটার কোনো মেমোরি নাই, সে জানে যে কেউ আসবে আমাকে ধপধপ করে খেয়ে মেরে ফেলতে হবে, চোখ বন্ধ করে সে কাজ করে। বাট অ্যাডাপটিভের একটা মেমোরি আছে, সেই চিন্তা করবে যে আমি গতবার এইভাবে অ্যাটাক করেছিলাম, উল্টা আমি একদম উষ্টা খেয়ে পড়েছিলাম, সেইবার আমি ডিফারেন্ট ভাবে অ্যাটাক করবো, এরকম একটা মেমোরি সে হচ্ছে নিয়ে কাজ করে। এবং আছেন যেটা ইনএট ইমিউন সিস্টেম, ওখানকার হলো এক্সাম্পল হচ্ছে কি সেল মিডিয়েটেড ইমিউনিটি, হিউমারাল প্রোটিন, দুই রকম আছে। তো সেল মিডিয়েটেড এর এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল কিলার সেল ম্যাক্রোফেজ, আর হিউমারালে হচ্ছে কমপ্লিমেন্ট, আর অ্যাডাপটিভে হচ্ছে সেল মিডিয়েটেড হচ্ছে গিয়ে টি সেল। টি সেল হতে পারে হেল্পার টি, সাইটোটক্সিক টি, আর হিউমারাল প্রোটিনে হচ্ছে গিয়ে অ্যান্টিবডি, যেটা কিনা বি সেল থেকে আসে। এই বক্স থেকে আপনার অনেক অনেক প্রশ্ন আসে, এমসিকিউ আসে, সিঙ্গেল বেস্টও আসে, সেই বক্সটা একদম ভালো করে পড়বো আমরা। ওকে, ডান। এবার হচ্ছে আসেন, আমরা বক্সেই পড়ে ফেলেছি যে অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে কয়েকদিন লাগে ফুলি ফাংশনাল হতে, বাট একবার যখন সে চালু হয়ে যায়
তখন কিন্তু সে আর দেরি করে না, তখন সে খুব দ্রুতই কাজ করতে পারে। ঠিক আছে, যেমন হাসিন একটা এক্সাম্পল দিয়েছে, যখন আমরা কাউকে নিউমোকক্কাল ভ্যাকসিন দেই ফার্স্ট ডোজ, প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হবে না, 7 থেকে 10 দিন লাগবে তার প্রোটেক্টিভ লেভেলের অ্যান্টিবডি ফর্ম হতে। ঠিক আছে, তাহলে জীবনে যখন প্রথম কাউকে হচ্ছে আপনি একটা ফার্স্ট ডোজ ভ্যাকসিন দিবেন, তার কিন্তু ইমিউন সিস্টেমটা তৈরি হতে, অ্যান্টিবডি তৈরি হতে বেশ সময় লাগবে। বাট যখন আপনি বুস্টার দিবেন, মানে হচ্ছে অলরেডি আগে দেয়া আছে, এখন সেটাকে বুস্ট আপ করার জন্য আপনি আবার দিলেন, সেটার সময় কিন্তু এতদিন সময় লাগে না। তো প্রাইমারি ডোজে 7 থেকে 10 দিন লাগে, বাট বুস্টার ডোজে 2 থেকে 3 দিনেই হয়ে যায়। তাহলে পরের বার যখন হয় একটা রিপিটেড যখন আপনি বুস্টার দেন, তখন কিন্তু আসলে সময়টা একটু কম লাগে। ওকে, সো গেল। এখন আসেন, ইমিউন সিস্টেমের হচ্ছে 2টা আর্ম থাকে, একটা সেল মিডিয়েটেড আর্ম, একটা হিউমোরাল আর্ম। সেল মিডিয়েটেড আর্ম হচ্ছে যেটা সেলুলার লেভেলে মানে সেল দিয়ে হয়, টি লিম্ফোসাইট বললাম অলরেডি, বক্সে আমরা পড়েছি। আর হিউমোরালে হচ্ছে কি সার্কুলেটরি ফ্যাক্টর, অ্যান্টিবডিজ, কমপ্লিমেন্ট প্রোটিন। ঠিক আছে, সবখানেই মানে একটা জিনিস খেয়াল করবেন, পরীক্ষা অনেক সময় ভুল হয় কি, যে অ্যাক্টিভেও আপনার ইনএট ইমিউনিটিতেও কিন্তু সেল মিডিয়েটেড হিউমোরাল আছে, অ্যাডাপটিভেও কিন্তু সেল মিডিয়েটেড হিউমোরাল আছে। তো পরীক্ষার হলে অনেক সময় কনফিউশন হয়, যে সহজ পড়া মনে করে তাড়াতাড়ি করে পড়ে যায়, কিন্তু পরে দেখা যায় এগুলাতে ভুল হয়। যে যখন জিজ্ঞেস করে ইনএট আর্মের হিউমোরাল ফ্যাক্টর কোনটা, দেখা যায় তখন কনফিউজ হয়ে উল্টাপাল্টা দাগায় আসে। তো এগুলো কিন্তু বললাম খুবই কমন পড়া, কমন জিনিসই আসে, কিন্তু কমন জিনিসই ভুল কিন্তু বেশি হয়। সেই জন্য হচ্ছে যেটা ফোকাস করছি খেয়াল করে যেন আমরা পড়ি। ঠিক আছে, সো গেল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এগুলো আর যাচ্ছি না। এখন আসেন ইনেট আর অ্যাডাপটিভ ইমিউনিটি সম্পর্কে একটু করে পড়বো। তো ফার্স্টে ইনেট ইমিউনিটি পড়ি। ইনেট হচ্ছে জন্ম থেকে, যেটা আমার বডিতে আগে থেকেই ছিল, বললাম তো অর্গানিজম এক্সপোজারের আগে থেকে। তাহলে জন্ম থেকেই আসে, যেটাকে পেটে থাকা অবস্থাতে আসে। দেখেন খেয়াল করে, যখন আমার জন্ম হয় অলরেডি হচ্ছে আমার ভিতরে ইউ অলরেডি হ্যাভ এ পাওয়ারফুল আর্সেনাল অফ ইমিউন ডিফেন্সেস অ্যাট ওয়ার্ক। মানে যখন একটা বাচ্চা জন্ম হয়, সে অলরেডি হচ্ছে একটা ইমিউন সিস্টেমের শক্তিশালী একটা কিছু নিয়ে সে কিন্তু আসে। একেবারে লুতাবুতা অবস্থায় কিন্তু আল্লাহ রহমতে আমরা কেউ জন্ম নেই না। ঠিক আছে, আচ্ছা, এই যে ডিফেন্সটা কার বডিতে কতটুকু স্ট্রং হবে, এটা হচ্ছে এনকোডেড হয় বাই ইউর জিন। তাহলে দেখেন খেয়াল করে, এই যে আমি আজকে একটা জিনিস শেয়ার দিয়েছিলাম, ওখানে খুব মজা হচ্ছিল, যে হচ্ছে কোন একটা ইউরোপিয়ান কান্ট্রিতে একটা প্রেগনেন্ট মহিলা তার হচ্ছে ওয়ার্কআউট হচ্ছে শেয়ার করেছে। তো বিভিন্ন উইকসে সে ডাম্বেল থেকে শুরু করে অনেক ভারী ভারী ইনস্ট্রুমেন্ট জিনিসপত্র নিয়ে হচ্ছে সে রেগুলার এক্সারসাইজ করে পুরো টার্ম পর্যন্ত গিয়েছে। কেন? বিকজ হচ্ছে গিয়ে সে আসলে জেনেটিক্যালি ওরকম ফিট, এবং হচ্ছে গিয়ে তারা ছোটবেলা থেকে ওভাবে অভ্যস্ত। আমাদের দেশের মানুষ কিন্তু জেনেটিক্যালি এত ফিট না। সো আপনার ডিফেন্স কতটুকু কার কেমন ফিটনেস থাকবে, এটা জিনগতভাবে কিন্তু অনেক ডিসাইডেড হয়। আপনি এখন বাংলাদেশি মানুষ গিয়ে আমেরিকায় বসবাস করলে যে খুব স্ট্রং হয়ে যাবেন, বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা হলো এক্সপোজারের আগেই কিন্তু হচ্ছে জিন দিয়ে ডিফেন্স একটা তৈরি হয়েই আসে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা ইনঅ্যাট বলতেছি, মানে একদম ইন্টারনাল, এটা তাই না, ভিতরকার। নন স্পেসিফিক অলরেডি আমরা বলেছি। এবং এখানে কি কি থাকে, ব্যারিয়ার থাকে, স্কিন মিউকাস মেমব্রেন, তারপরে কিছু সেল থাকে, সেলের মধ্যে আছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, কিছু প্রোটিন থাকে, প্রোটিনের মধ্যে আছে কমপ্লিমেন্ট, বক্সে আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, আচ্ছা, সো গেল এখন একটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইনেট ইমিউনিটির আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, যে আমাদের বডিতে যখন টিস্যু ড্যামেজ হয়ে হিল হওয়ার পরে কিন্তু কিছু খসা খসা স্কারের মতো থাকে, বা যেগুলো আমাদের দরকার লাগে না। তো সেই ডেড সেলগুলোকে ক্লিয়ার করেও কিন্তু হচ্ছে এই ইমিউন সিস্টেম, এই ইনেট ইমিউনিটি। কারণ ওই ডেড সেল বডিতে বেশি দিন রয়ে গেলে কিন্তু ওটাও হচ্ছে আমাদের জন্য হার্মফুল হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কথা। সো ইনেট ইমিউনিটি কিন্তু হচ্ছে প্রোটেকশনে শুধু দিচ্ছে তা না, পাশাপাশি আরেকটা কাজ করে, যে বডিতে ড্যামেজ হয়ে যাওয়া, হিলিং এর পরে ড্যামেজ যে ডেড সেল থাকে সেগুলোকে সে রিমুভ করে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পড়া। ঠিক আছে, আচ্ছা, সো গেল। তাহলে ইনেট ইমিউন সিস্টেম নিয়ে আমরা অনেক কিছুই বললাম। আরেকটা কথা, ইনেট আর অ্যাডাপটিভের মধ্যে কি সম্পর্ক আছে? মানে এমন কি হতে পারে যে ইনেট হচ্ছে অ্যাডাপটিভ ছাড়া কাজ করতে পারে না? এরকম কিছু নাই, ইনেট ইমিউনিটি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। ঠিক আছে, কিন্তু 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 ইম্পর্টেন্ট ব্যাপার, ইনেট ইমিউনিটি ইজ অফেন অ্যাম্পলিফাইড বাই দ্য অ্যাডাপটিভ ইমিউন আর্ম। মানে সে একাই কাজ করতে পারে, কিন্তু যদি হচ্ছে আপনাকে সাপোর্ট দেন, সে আরো স্ট্রংলি কাজ করবে। সো ইনেট ইমিউন সিস্টেম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, বাট অ্যাডাপটিভ যদি হচ্ছে ওকে একটু অ্যাম্পলিফাই করে, মানে ওকে যদি একটু হেল্প করে, সে নিজের কাজটাকে অনেক গুণে হচ্ছে গিয়ে বাড়ায় দেয়। ঠিক আছে, তো গেল। আর ইনেটের কোনো মেমোরি নেই, এটা অলরেডি আমরা বলেছি। অ্যাডাপটিভের মেমোরি আছে, অলরেডি আমরা বক্সে বলেছি। দেখেন বক্সে কিন্তু মেজর পড়া হয়ে গেছে, তাই না? আচ্ছা,
এখন আসেন ইনেট হোস্ট ডিফেন্স দুটা মেজর ফাংশন তাহলে করে। একটা হচ্ছে কিলিং ইনভেডার্স, যে দুষ্টুগুলা ঢুকলো তাদেরকে মেরে ফেললাম। সেকেন্ড হচ্ছে সে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, আর থার্ড সিস্টেমটাকে ইনফর্ম করে ফেলে যে আমি চেষ্টা করতেছি, আমি না পারলে নেক্সট কিন্তু তোমার টার্ন আসবে। সো অ্যাডাপটিভ ইমিউনিটিকে অ্যাক্টিভেট করে কিন্তু ইনেট, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ইনেট আর্মের কয়েকটা কম্পোনেন্ট থাকে, লাইক নিউট্রোফিল, ও হচ্ছে শুধু মাইক্রোবকে কিল করে, কিন্তু ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেল, ও হচ্ছে কি মাইক্রোবকে কিল করার সাথে সাথে আবার হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের টি সেলের সাথে কমিউনিকেট করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে ইনেট ইমিউনিটি অবশ্যই হচ্ছে দুইটা কাজ করে, কিন্তু তার মধ্যে হচ্ছে সবাই সব কাজ কিন্তু করে না। শুধু নিউট্রোফিল বললে কিন্তু বলতে হবে সে শুধু মাইক্রোবকে কিল করে, সে মোটেও অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে না। কিন্তু ম্যাক্রোফেজ আর ডেনড্রাইটিক সেল কিন্তু এই কাজটা পারে। কিভাবে মনে রাখতে পারি? মনে রাখতে পারার জন্য আপনাকে মাথায় রাখতে হবে নিউট্রোফিল হচ্ছে নিউট্রাল, সে হচ্ছে একাই কাজ করে, সে মাতব্বরি করতে চায় না যে দুই আমি একার মতো থাকি। সো সে একাই কাজ করে, আর কাউকে সে অ্যাক্টিভেট করতে যায় না, বাট বাকিরা হচ্ছে অ্যাক্টিভেট করতে চায়, ঠিক আছে। সো গেল, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক, ঠিক আছে। সো গেল, আলহামদুলিল্লাহ। সো ইনেট ইমিউনিটি হচ্ছে কি করে বুঝে, যে হচ্ছে দুষ্টু ঢুকলো, ওই যে বললাম সরাসরি সে ওকে চিনতে পারে না, ও কিছু প্যাটার্ন রিকগনাইজ করে। তো ফার্স্টে হচ্ছে প্যাটার্ন রিকগনাইজ করে কিভাবে, ওদেরকে আমরা বলি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকে ওর মধ্যে, ঠিক আছে। রিকগনাইজ করার পরই হচ্ছে মারামারি কাটাকাটি যা করা শুরু করে, ঠিক আছে। রিকগনাইজ করার পরে মারামারি কাটাকাটি যে প্রসেসটা শুরু হয় সেটা মেইনলি হয় ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে গপ গপ করে গিলে খেয়ে ফেলে, একদম পুরো খপ করে গিলে খেয়ে ফেলবে, এটাই হচ্ছে ব্যাপার, যেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। আমরা পড়বো এগুলো আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন গপ গপ করে গিলে খেয়ে ফেলে, ঠিক আছে। কিভাবে গিলে খায় কিভাবে, ফ্যাগোসাইটোসিস প্রসেস খুবই ভালো। এবং হচ্ছে ওরা সাইটোকাইন আর কেমোকাইন রিলিজ করে। মনে রাখবো কিভাবে, দুইটাই কিন্তু হচ্ছে প্রোটিন। সাইটোকাইন হচ্ছে প্রোটিন যে কিনা হচ্ছে কমিউনিকেট করে, আর কেমোকাইন হচ্ছে প্রোটিন যে কিনা রিক্রুট করে। খেয়াল করেন, কেমোকাইন খম বেবি খম খম বলে হচ্ছে সে অ্যাট্রাক্ট করে কাছে নিয়ে আসে। তো কেমোকাইন হচ্ছে গিয়ে অন্য সেলদেরকে কাম কাম বলে সে কাছে নিয়ে আসে। আর সাইটোকাইন সে হচ্ছে গিয়ে কমিউনিকেট করে। সাইটো ফর কমিউনিকেশন, ঠিক আছে। সে হচ্ছে অন্য সেলের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। আর কেমোকাইন হচ্ছে কাম বেবি কাম কাম বলে ওদেরকে হচ্ছে আরো কাছে নিয়ে আসে, যেন হচ্ছে সবাই মিলে একটা স্ট্রং ইমিউন সিস্টেম বা স্ট্রং একটা সিগন্যাল সে তৈরি করতে পারে, ঠিক আছে। গেল। আর ওইদিকে ফ্যাগোসাইটিক সেল তো বললাম খপস খপস করে গিলে খেয়ে ফেলে। সে গিলে হচ্ছে কি করবে, একদম টুকরা টুকরা করে ফেলবে মাইক্রোবকে গিলে। তো টুকরা টুকরা করার পরে কি মাইক্রোবায়াল প্রোটিন গুলা পিস পিস হয়ে যাবে না, ঠিক আছে। এই পিস গুলা তখন হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের কাছে অ্যালার্ট পাঠাবে যে মাইক্রোবের টুকরা পাইছি রে, টুকরা পাইছি। এরপর হচ্ছে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম তখন থার্ড লাইন হিসেবে এসে ওদেরকে চিনে যাবে, ঠিক আছে। এই যে হচ্ছে কি টুকরা টুকরা আমি খপ খপ করে গিলে কি করলাম, পেপটাইড ফ্র্যাগমেন্ট যেগুলোকে হচ্ছে ও চিনে, এটাকে আমরা অ্যান্টিজেন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, সো টুকরা করে অ্যান্টিজেন বানালাম, এই অ্যান্টিজেনকে হচ্ছে আমি প্রেজেন্ট করলাম, আমি এদেরকে ভেঙেছি, এখন দেখো দেখো এরা কারা। তো আমি যে এই কাজটা করতেছি আমার নাম হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আর যে করতেছি এটাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলে, ঠিক আছে। সো গেল, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বুঝলাম, আস্তে আস্তে এগুলো আমরা আরো বুঝবো। এখন হচ্ছে সরি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চা জন্ম থেকেই সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজ থাকে, SCID, ঠিক আছে। এদের যেটা হয়, এদের ইনট্যাক্ট ইনেট ইমিউনিটি থাকে, বাট কোনো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম থাকে না। সো এরা হচ্ছে নন স্পেসিফিক ভাবে কিছু মাইক্রোবকে মারে, ঠিক আছে, বাট যে মিউটেটেড করা মাইক্রোব বা হচ্ছে কি দুষ্টগুলো আরো ঢুকে, যেগুলোকে ইনেট ইমিউন সিস্টেম অতটা মারতে পারে না, যার জন্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম লাগে, সেটা না থাকার কারণে এরা হচ্ছে গিয়ে দেখা যায় ওইটার সাথে যুদ্ধ করে টিকতে পারে না, তাই এদের রিপিটেড লাইফ থ্রেটেনিং ইনফেকশন হয়। সেটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ওকে ডান। এখন আসি অ্যাডাপটিভ আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। আমরা পড়লাম থার্ড লাইন ডিফেন্স হচ্ছে অ্যাডাপটিভ, তাই না? থার্ড লাইন ডিফেন্স অ্যাডাপটিভ, এবং এটা হচ্ছে গিয়ে কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকে না, এটা হচ্ছে গিয়ে এক্সপোজারের পরে হয়। তাহলে ওটা ছিল এক্সপোজারের আগে, এটা হলো এক্সপোজারের পরে, ঠিক আছে। ওটা ছিল নন স্পেসিফিক, এটা হচ্ছে কিন্তু স্পেসিফিক। সো এটা হচ্ছে কিন্তু আরো ইমপ্রুভড, রাইট। এবং হচ্ছে যতবার হচ্ছে অ্যাটাক হবে ততবার সে নিজেও নিজেকে হচ্ছে ইমপ্রুভ করবে। কেন? বিকজ প্রথমবার হয়তো অ্যাটাক হয়েছিল ধনুক দিয়ে, পরেরবার হচ্ছে গিয়ে হাতি ঘোড়া দিয়ে, সে প্রত্যেকবার হচ্ছে সে একটু একটু করে মেমোরি রেখে রেখে নিজেকে হচ্ছে ইমপ্রুভ করবে, ঠিক আছে। তো এই যে হচ্ছে রিপিটেড এক্সপোজার যে ইমপ্রুভমেন্ট হয়, এটা মিডিয়েটেড বাই বা সবারটাই টোটাল অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম মিডিয়েটেড বাই বি লিম্ফোসাইট, ঠিক আছে। সো টি লিম্ফোসাইট ছিল ওখানে, সরি, অ্যাডাপটিভ টি লিম্ফোসাইট ছিল হচ্ছে কোনটা, যেটা হচ্ছে কি আমার ইনিশিয়ে দেখেন, আমি একটু দেখাই।
টি লিম্ফোসাইট হচ্ছে সেল মিডিয়েটেড, আর হিউমারালটা হচ্ছে বি সেল। ঠিক আছে, এই যে মেমোরি ক্রিয়েট করে কাজ করে এটা কিন্তু মেইনলি বি সেলের অংশ। ঠিক আছে, আচ্ছা, সো বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট দুইটাই কাজ করে। বি কেন নাম? বিকজ বোন ম্যারোতে হচ্ছে এদের ডেভেলপমেন্ট হয়। আর টি কেন নাম? বিকজ এদের ডেভেলপমেন্টটা হচ্ছে থাইমাসে হয়, এই জন্য। ঠিক আছে, আচ্ছা, বাচ্চাকালের পর আপনি জানেন এগুলা। ওকে, যাই হোক, সো এইগুলো ব্যাপার। তো এখন দেখেন টি সেল অ্যান্ড বি সেল রিকগনাইজ অ্যান্টিজেন। ঠিক আছে, দেখেন খুব ইম্পর্টেন্ট একটা কথা, ইনেট ইমিউন সিস্টেম যে ও কিন্তু রিকগনাইজ করে প্যাটার্ন, কিন্তু টি সেল বি সেল রিকগনাইজ করে অ্যান্টিজেন। ওই যে আমরা বললাম না, যখন হচ্ছে গিয়ে ইনেট ইমিউন সিস্টেমের কারণে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে মাইক্রোবকে খেয়ে টুকরা টুকরা করা হলো, ওই প্রত্যেকটা টুকরাকে আমরা অ্যান্টিজেন বলতেছি। সেই টুকরাগুলাকে সে হচ্ছে রিকগনাইজ করে, বা সে কিন্তু প্যাটার্ন রিকগনাইজ করে না। তাহলে ইনেট সিস্টেম হচ্ছে প্যাটার্ন করে, আর অ্যান্টিজেনকে রিকগনাইজ করে হচ্ছে টি সেল অ্যান্ড বি সেল। ঠিক আছে, তো টি অ্যান্ড বি লিম্ফোসাইটের তিনটা ইম্পর্টেন্ট ফিচার আছে যে দুজনই হচ্ছে সেম কাজ করে। এক নম্বর হচ্ছে এদের রিমার্কেবল ডাইভার্সিটি আছে। ঠিক আছে, মানে এরা হচ্ছে গিয়ে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন অ্যান্টিজেনকে হচ্ছে জিনে রেসপন্ড করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কথা যে হাজার হাজারকে রেসপন্ড করে নাকি হচ্ছে কি মিলিয়ন মিলিয়নকে রেসপন্স করে, মিলিয়ন মিলিয়নকে হচ্ছে রেসপন্স করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবং এদের কিন্তু মেমোরি অনেক লং থাকে, অনেক বছর পর্যন্ত এই মেমোরিটা থাকে, এবং এরা হচ্ছে গিয়ে এক্সকুইসিট স্পেসিফিসিটি নিয়ে হচ্ছে প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে গিয়ে বুঝতে পারে যে কাকে হচ্ছে অ্যাটাক করতে হবে। এখন দেখেন এই যে আমি প্রত্যেকটা কথা যে বলতেছি হুবহু বইয়ের লাইন থেকেও আসতে পারে বা একটু চেঞ্জ করেও দিতে পারে। এগুলো এমসিকিউর খুব ইম্পর্টেন্ট স্টেপ, সিঙ্গেল বেস্টের চাইতে এগুলো এমসিকিউতে বেশি আসে। ঠিক আছে, যদি আপনার ইমেলজি থেকে 3টা এমসিকিউ আসে, 3 5 15টা স্টেমে যদি এগুলো থাকে, সেগুলো না পারলে কিন্তু আসলে মার্কস অনেক কমে যাবে, তাই না? সেগুলো কিন্তু খুব কঠিন পড়া না, তাই জন্য বারে বারে বলতেছি আপনারা দেখবেন। এখন যদি আপনারা কেউ মনে করেন আপনি বিগত বছর কি কি প্রশ্ন আসছে আপনি তো এটা বলতেছেন না, আমি তো আপনাকে বিগত বছর, বর্তমান বছর, ভবিষ্যতের বছর কি কি আসতে পারে সবই বলে দিচ্ছি। তাহলে বিগত বছর নিয়ে আপনি কেন পড়ে আসেন? আমি তো আপনার কোনো জুনিয়র মেন্টর না যে হচ্ছে শুধু বিগত বছর অ্যানালাইসিস করে আমি বসবো। আমি আপনাকে কেমন শিখাবো? বিগত, বর্তমান, ভবিষ্যৎ 3 রকম আসে, সেভাবেই আমি আপনাকে ক্লাস নেব। তো আমাকে হচ্ছে কেউ এরকম বলবেন না যে হচ্ছে বিগত বছরে কি এসেছে, কোন বছরে কি এসেছে এটা তো বললেন না। বিগত বছরে কোন বছরে কি এসেছে এটা দেখার জন্য তো হচ্ছে আপনি নিজেই আসেন, আপনি কোয়েশ্চেন ব্যাংক খুলবেন, আপনি দেখে হচ্ছে গিয়ে পড়বেন। এটা তো আপনাকে পড়াই দিতে হলে আপনি এখানে টাকা খরচ করে কেন ক্লাস করতে এসেছেন, তাই না? আপনি হচ্ছে ক্লাস করবেন এমন যেটা হচ্ছে ভবিষ্যৎ, বর্তমান সবকিছুকে কাভার দিবে। যদি শুধু বিগতই কাভার দিতে হয় তাহলে কিন্তু আপনার টাকা খরচ করে কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, তো গেল আলহামদুলিল্লাহ। তো আমরা 3টা হচ্ছে গিয়ে ওর একটা শেয়ার ইম্পর্টেন্ট ফিচার আছে, ডাইভার্সিটি, লং মেমোরি, স্পেসিফিসিটি। বি সেল, টি সেল দুজনের হচ্ছে সেম সেম এই 3টা ফাংশন আছে। ঠিক আছে, সো গেল। এখন হচ্ছে আসেন টি সেলকে হচ্ছে আবার আমরা একটু ভাগ করতে পারি। কিরকম ভাগটা কিভাবে হয়? ওদের চেহারাগত ভাগ, সেটা হচ্ছে ওদের সারফেসে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন থাকে, সিডি। ঠিক আছে, সিডির ডিফারেন্স অনুসারে ওদেরকে হচ্ছে আমরা ভাগ করি। ঠিক আছে, এরকম CD8, CD4 দুই রকম। CD8 যেটা সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, আর CD4 যেটা এটা হেল্পার টি লিম্ফোসাইট। ঠিক আছে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলা খুব আসে। ঠিক আছে, আচ্ছা, সো গেল আলহামদুলিল্লাহ। CD8, CD4, 8 হচ্ছে সাইটোটক্সিক আর 4 হচ্ছে হেল্পার। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আসেন আরেকটা জিনিস আমরা পড়বো, এটা একটা চ্যাপ্টারে আছে, MHC মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো, এখানে না। এখন আসেন টি সেল দুই রকম, CD8, CD4, ওদের আবার স্পেসিফিক আলাদা ফাংশন আছে। CD8 যে সাইটোটক্সিক, তার মানে সে হচ্ছে সেলের প্রতি টক্সিসিটি রাখে, তাই না? সো সে হচ্ছে গিয়ে যে কোনো সেল, যে কোনো ফরেন টাইপের সেলকে নন সেলফ হিসেবে ডিটেক্ট করে এবং তাকে রিকগনাইজ করে তাকে কিল করে ফেলে, এটা হচ্ছে ওর কাজ। ঠিক আছে, আচ্ছা, সো গেল। আর হেল্পার টি সেল যে সেও কি করে, সে হচ্ছে কিন্তু সরাসরি কিলিং এ যায় না, সে যেটা করে অ্যান্টিবডি তৈরি করে। এইভাবে ইনার সেলের অ্যাক্টিভিটিকে সে এনহ্যান্স করে। আমরা বললাম না যে ইনার সেলের কিন্তু অ্যাডাপটিভ সিস্টেম হচ্ছে অনেক অ্যাম্পলিফাই করতে পারে, এই CD4 হেল্পার টি সেলটার মাধ্যমে সে অ্যাম্পলিফিকেশনটা হয়। ঠিক আছে, সো গেল। আর বি সেল যেটা, টি সেল তো শেষ, বি সেল যেটা, বি সেল হচ্ছে কি আবার প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হতে পারে। ঠিক আছে, এই প্লাজমা সেল তারপরে হাইলি স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি করে। তাহলে বি সেল হচ্ছে যখন প্রলিফারেশন হয়ে প্লাজমা সেল হয়, সেখান থেকে অ্যান্টিবডি গুলো আসে, এদেরকে আমরা বলি ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, আচ্ছা, সেই অ্যান্টিবডি গুলা, ইমিউনোগ্লোবিউলিন আমার একটা চ্যাপ্টার আছে পুরা, আলাদা করে অনেক কাজ করে। তার মধ্যে হচ্ছে কি আছে টক্সিন নিউট্রালাইজ করা, ভাইরাসকে নিউট্রালাইজ করা, অপসোনাইজেশন করা। ঠিক আছে, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে আরো সুন্দর করে, এখানে হচ্ছে হালকা করে দেওয়া আছে। ঠিক আছে, এই তো গেল। স্যার বি সেল হচ্ছে কি মেমোরি বি সেল হতে পারে আবার। ঠিক আছে, সো গেল। তো বি সেল হচ্ছে কি অ্যান্টিবডি হয়, বি সেল মেমোরি সেল হয়। ডান। এবার আসেন তরিকা,
হারাই গেল। এবার হচ্ছে আমি আপনাকে 2টা বক্স পড়াবো। আমাকে একটু বলেন, এমএসসি এবার কোয়েশ্চেন আসছিল এমসিকিউ। হ্যাঁ আপু, এগুলো থেকে সব আসে, সব রকম কোয়েশ্চেনই আসে। আমি আপনাকে একদম চেষ্টা করব যে পরীক্ষায় আপনি মোটামুটি সবই থাকতে পারেন, সব প্রশ্ন অ্যান্সার করতে পারেন ইমিউনোলজি থেকে। এভাবেই হচ্ছে গিয়ে হেল্প করা। আমি এটুকু আপনাকে বলতে পারি যে আমার ক্লাসের ইমিউনোলজি ক্লাসের পরে আপনার কোনো পরীক্ষা, নট অনলি হচ্ছে এফসিপিএস, এমআরসিওজি বা হচ্ছে গিয়ে কি বলতেছি আমি, রেসিডেন্সি বা হচ্ছে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, আপনার যদি আপনি কখনো ইয়া পরীক্ষাও দিতে যান, কি বলে ল্যাব, এএমসি, ইউএসএমএলই, ঠিক আছে, ওইসব পরীক্ষাতেও কিন্তু আপনার খুব ডিফারেন্স, কঠিন লাগবে না। কিছু জিনিস ওদের একটু বেশি আসে, হয়তো কিছু এক্সট্রা লাগবে, বাট এই পড়াটা আপনাকে সবখানে, পৃথিবীর সবখানে হেল্প করবে, এটা আমি আপনাকে গ্যারান্টি বলতে পারি। ঠিক আছে, সো গেল। মাম্মা আচ্ছা, বসে 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 খাও। আচ্ছা, এবার আসেন ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি। এই বক্স থেকে অনেক কিছু পড়ার আছে, ঠিক আছে। দেখেন, সেটা হচ্ছে কি ঘোলা লাগতেছে নাকি আমার ক্লাসটা? না, ঠিক আছে। দেখেন, আমরা বলেছিলাম একটা হচ্ছে লিমিট করে, ফ্যাক্টরস দ্যাট লিমিট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম ইনটু দ্য বডি, মানে হচ্ছে বডির ভিতরে মাইক্রো অর্গানিজম ঢুকতে দিবে না। এরকম কি কি ফ্যাক্টর আছে দেখেন। স্কিন মিউকাস মেমব্রেন ইনট্যাক্ট থাকলে ঢুকতে দিবে না, তাই না? সো স্কিনের কোন লেয়ারটা? কেরাটিন লেয়ার, ঠিক আছে। ও একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। এরপর আমাদের চোখের পানিতে বা বডির অন্য সিক্রেশন লাইসোজাইম থাকে, যা হচ্ছে কি ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ডিগ্রেড করে, এবং আমরা পড়েছিলাম এটা যে সেল ওয়াল হচ্ছে পেপটিডোগ্লাইকেন। রেসপিরেটরি সিলিয়া থাকে, যেটা হচ্ছে কি মিউকাস কন্টেইনিং ট্র্যাপড অর্গানিজমকে এলিভেট করে। মোট কথা সিলিয়াগুলো এরকম নড়ে, মিউকাসকে দিয়ে হচ্ছে একদম অর্গানিজমকে ট্র্যাপ করায়। এরপর স্টোমাকের পিএইচ থাকে লো, ভ্যাজিনাল পিএইচ থাকে লো, স্কিনে থাকে ফ্যাটি অ্যাসিড। এই তিনটা মিলাই হচ্ছে মাইক্রোবের গ্রোথকে হচ্ছে কমায়। খেয়াল করে দেখেন, স্কিনে কেরাটিন লেয়ার বললে মেকানিক্যাল ব্যারিয়ার, বাট স্কিনের ফ্যাটি অ্যাসিড বললে কিন্তু মাইক্রোবের গ্রোথ রিটার্ড করা। এরপর হচ্ছে আসেন সারফেস ফ্যাগোসাইট, যেমন হচ্ছে কি অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ও হচ্ছে মাইক্রোবকে ইনজেস্ট করে ডিস্ট্রয় করে ফেলে। খেয়াল করেন, এরা হচ্ছে কি গ্রোথকে রিটার্ড করে, বাট এরা হচ্ছে ডিস্ট্রয় করে। ঠিক আছে, কথাগুলো কাছাকাছি, কিন্তু আমাকে পয়েন্টগুলো বুঝতে হবে যে ডিফারেন্সটা কোথায়। ডিফেন্সিন, ও হচ্ছে কি করে মাইক্রোবের মেমব্রেনে হচ্ছে ফুটা ফুটা করে, ঠিক আছে, ফুটা ফুটা করে হচ্ছে ফুটা করে মরে ফেলে। নর্মাল ফ্লোরা অফ থ্রোট, কোলন, ভাজাইনা, ওদের মধ্যে হচ্ছে কিছু রিসেপ্টর থাকে যারা অন্য প্যাথোজেনকে গ্রো করতে দেয় না। মানে নর্মাল ফ্লোরা যখন নিজেই দখল করে রাখবে, দুষ্টদেরকে গ্রো করতে দিবে না। আর নর্মাল ফ্লোরা আমাদের কোনো ক্ষতি করে না, এটা আমরা অলরেডি পড়েছি। তাহলে গেল লিমিট এন্ট্রি। এবার আসেন লিমিট গ্রোথ, ঠিক আছে, যে ঢুকে গেল কিন্তু ওদেরকে গ্রো করতে দিবে না। তার মধ্যে আছে ন্যাচারাল কিলার সেল, ও হচ্ছে মেইনলি ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করে। নিউট্রোফিল, ইনজেস্ট এন্ড ডিস্ট্রয় মাইক্রোব, ঠিক আছে। আচ্ছা, যেটা আমরা অলরেডি একটু আগে পড়ে আসলাম, ফ্যাগোসাইট যেটা ম্যাক্রোফেজ, সেটাও সেম কাজ করে। তারপর ম্যাক্রোফেজ এন্ড আদার ডেনড্রাইটিক সেল, এটাও হচ্ছে কি সেম, ইনজেস্ট এন্ড ডিস্ট্রয় মাইক্রোব, আর হচ্ছে কি হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। মানে যখন হেল্পার টি সেল কার অংশ? অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের অংশ। আমরা পড়েছি একটু আগে, নিউট্রোফিল নিউট্রালি থাকে, শুধু খালি মারে। আর ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেল শুধু মারেই না, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকেও চালু করে। ইন্টারফেরন ভাইরাল রেপ্লিকেশনকে ইনহিবিট করে। কমপ্লিমেন্ট অনেক রকম আছে, অনেক রকম কমপ্লিমেন্ট নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তার মধ্যে C3b হচ্ছে একটা অপসোনিন, যে হচ্ছে ব্যাকটেরিয়াল মেমব্রেনের মধ্যে ছিদ্র তৈরি করে, ঠিক আছে। এরপর আসেন ট্রান্সফারিন, ল্যাক্টোফেরিন, দুইটা কিন্তু আয়রন রিলেটেড, ঠিক আছে। ওরা হচ্ছে গিয়ে আয়রনকে সিকুইস্টার করে, সো ব্যাকটেরিয়া গ্রোথ হতে যে আয়রনটা লাগে সেগুলো পায় না। ফিভার, জ্বর আসলে যেটা হয়, অনেক জ্বরের কারণে ব্যাকটেরিয়াল গ্রোথ লিমিটেড হয়ে যায়। ইনফ্লামেটরি রেসপন্সে মাইক্রোবের স্প্রেডটা লিমিটেশন হয়ে যায়। আরেকটা হচ্ছে আছে অ্যাপোলিপোপ্রোটিন বি আরএনএ এডিটিং এনজাইম, ও হচ্ছে গিয়ে কি করে রেট্রোভাইরাল ডিএনএ এমআরএনএ এর হাইপার মিউটেশন করে। খুব কঠিন একটা কথা, এত কঠিন জিনিস ইউজুয়ালি আসে না, আসলে হচ্ছে গিয়ে দু একটা জিনিস না পারলে অসুবিধা নাই। তো কঠিন জিনিস পড়তে গিয়ে সহজগুলো যেন আমরা না ভুলি। বাকি প্রত্যেকটা পয়েন্ট এখানে খুবই জরুরি, ঠিক আছে, গেল। এবার আসেন টি সেল আর বি সেলের মেজর ফাংশন। বি সেল হচ্ছে অ্যান্টিবডি, তাই না, আমরা বলেছি অলরেডি টি সেল ফাংশন। বি সেল হচ্ছে গিয়ে হোস্ট ডিফেন্স এগেনস্ট ইনফেকশন, এটা হোস্ট ডিফেন্স এগেনস্ট ইনফেকশন, কিন্তু দেখেন প্যাটার্ন আলাদা। বি সেল হচ্ছে গিয়ে মেইনলি ব্যাকটেরিয়া, বি ফর ব্যাকটেরিয়া, ঠিক আছে, টক্সিন, ভাইরাস। আর টি সেল হচ্ছে কি দেখেন মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, এটাও কিন্তু ব্যাকটেরিয়া, কিন্তু টিবি ব্যাকটেরিয়া বা টি সেল, আর বাকি ব্যাকটেরিয়া গুলো বি সেল। ফাঙ্গাস হচ্ছে কি টি সেল, ঠিক আছে। আর ভাইরাস হচ্ছে বি সেল, কিন্তু ভাইরাস ইনফেক্টেড সেল বললে টি সেল।
খুব কাছাকাছি কিন্তু কনফিউজিং হয়, এই জন্য আমি একদম বুঝাই দিচ্ছি। ভাইরাস ইনফেক্টেড সেল বললে টি সেল, ভাইরাস বললে কিন্তু বি সেল। তারপরে টি এর সঙ্গে সব টি, তাহলে টিবি টিউমার, ঠিক আছে। টিউমার রিজেকশন হচ্ছে টি সেলের ফাংশন, ঠিক আছে। আর হচ্ছে কি দেখেন, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের সাথে যে কাজটা করে সেটাও কিন্তু মেইনলি টি সেল, আমরা জানি এটা হেল্পার টি সেল দিয়ে শুরু হয়। এরপরে অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি, এগুলো সব বি সেল, হে ফিভার, অ্যানাফাইলেকটিক শক। আর অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি যদি পয়জন ওক বলে তাহলে কিন্তু টি সেল। তাহলে অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি বললে বি সেল টি সেল দুইটাই সত্য হবে, কিন্তু হে ফিভার, অ্যানাফাইলেকটিক শকে বি সেল আর পয়জন ওকে টি সেল। অটোইমিউনিটি দুইখানেই আছে, কিন্তু গ্রাফট রিজেকশন যেটা ট্রান্সপ্লান্টের, এটা কিন্তু টি সেল ফাংশন। এই বক্স থেকে অনেক অনেক রকম প্রশ্ন হতে পারে এবং হচ্ছে হয়ও, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট বক্স আমরা পড়লাম। এরপর দেখেন এখানে একটা ছবি আছে 57-1, এটা হচ্ছে ছবিগুলা দেখলে ইজি, পড়া সহজ হয়, কিন্তু জরুরি না, আপনি একদম দেখতেই হবে, আমি আপনাকে জোর করবো না। কিন্তু যখন আপনি রিভাইজ করবেন তখন একবার ছবি দেখলে কিন্তু খারাপ হয় না, তখন অনেক রিকল হয়, এখন পড়ার দরকার নেই। এখন আসেন অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। এটা অলরেডি আমরা ব্যাকটেরিওলজি পড়ার সময় টুকটাক করে বলে ফেলছি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে যেটা অ্যাক্টিভলি কাজ করে, মানে ফরেন অ্যান্টিজেনের সঙ্গে যখন কন্ট্যাক্ট হবে তখন যে রেসপন্সটা হচ্ছে সেটা অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে। মানে আপনার বডিতে নতুন করে তৈরি হয়ে কাজটা করবে, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে হচ্ছে যেটা হলো আপনার প্যাসিভ ইমিউনিটি, সেটা কিন্তু হচ্ছে কি আপনার আগে থেকেই আসে, মানে প্রিফর্ম থাকে। এই দেখেন আমি বক্সটা আগে বলবো তারপর ভিতরে বলাবো, আপনি পারেন এগুলা। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে গিয়ে মিডিয়েটরকে অ্যান্টিবডি টি সেল, আর প্যাসিভের শুধুই অ্যান্টিবডি। অ্যাক্টিভের সুবিধা হচ্ছে এটা লং ডিউরেশন, অনেক বছর পর্যন্ত থাকে, আর প্যাসিভের সুবিধা হচ্ছে এটা ইমিডিয়েটলি তৈরি হয়, আবার ইমিডিয়েট অ্যাভেলেবেল হয়। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই স্লো অনসেট, আর প্যাসিভ হচ্ছে শর্ট ডিউরেশন। এবার আসেন বক্স পড়ে ফেলেন, ভিতরে আসেন। ভিতরে হচ্ছে দেখেন অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, এটা হচ্ছে যদি আপনার কোনো ইনফেকশন হয়, ইনফেকশন বডিতে ঢুকলো, ঢুকার পরে বডি এখন হচ্ছে ইমিউন সিস্টেমকে চালু করলো, এটাই হচ্ছে অ্যাক্টিভলি কাজ করলো। অথবা আপনার যদি ইমিউনাইজেশন হয়, যে আপনাকে একটা ভ্যাকসিন দেওয়া হলো, সেই ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিনের জন্য হচ্ছে আপনার বডিতে একটা ইমিউন সিস্টেম চালু হবে, মানে অ্যাক্টিভলি কাজ করে চালু হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে। আচ্ছা, সো অ্যাক্টিভলি রেসপন্স করে, মোট হচ্ছে এই কথা। আর এদিকে হচ্ছে আপনি যখন দিচ্ছেন, ইনফেকশন ঢুকলো, আবার হচ্ছে বা ভ্যাকসিন দিলেন, এরপরে ওটার রেসপন্সে সে হচ্ছে ইমিউন সিস্টেম চালু করবে। একটা জিনিস আসবে তারপরে আমি চালু করব, তাহলে কি কনসেপ্টটা স্লো, তাই না? তবে যখন আমি কাজ করে একটা জিনিসকে চালু করব, সেটা আমার লং ডিউরেশনের হচ্ছে লংজিভিটি অনেক বেশি থাকবে। বাট যেটা হচ্ছে আপনি কম দামে একটা সস্তা কিছু নিয়ে আসলেন, সেটা কিন্তু হচ্ছে হয়তো সাথে সাথে কাজের কাজ হয়ে গেল, কিন্তু লম্বা সময় কিন্তু আপনার থাকবে না, ঠিক আছে। সো এক্স্যাক্টলি তাই, অ্যাক্টিভ ইমিউনিটি যদি হচ্ছে আপনার তৈরি হয়, খুবই স্লো অনসেটে হয়, কিন্তু অনেক দিন পর্যন্ত হচ্ছে ওটা থাকে, ঠিক আছে। গেল। এখন আসেন প্যাসিভ ইমিউনিটি, জাস্ট অপোজিট। এখানে হচ্ছে গিয়ে ইনফেকশন হলে, ভ্যাকসিন দিলে তারপরে যে ইমিউন সিস্টেম তৈরি হবে তা না, এটা আগে থেকেই আপনার বডিতে হচ্ছে আসে, ঠিক আছে, মানে প্রিফর্মড হয়ে আছে। ওকে, যেমন মনে করেন যখন হচ্ছে কেউ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, বা হচ্ছে ধুলাবালুর জায়গায় হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, কি করি আমরা? টিটিআইজি দেই না? কেন দিই? একটা দিই না, দুইটা কেন দিই? বিকজ আমরা চাচ্ছি ইমিডিয়েটলি হচ্ছে ইফেক্টিভ হোক, প্লাস পরেও যেন এফিকেসি থাকে। সো ইমিডিয়েট ইফেক্টিভিটির জন্য আমরা দিচ্ছি তখন প্যাসিভ ইমিউনিটিটা, ঠিক আছে। প্যাসিভটা হচ্ছে দেখেন, হসপিটালস হ্যাভ সাপ্লাইজ অফ অ্যান্টিবডি এগেইনস্ট টক্সিন, এটা হচ্ছে আমার প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে। আপনি দিলেন, ইমিডিয়েটলি হচ্ছে কাজ করলো, সাথে সাথেই হচ্ছে কাজ শুরু করলো, কিন্তু ধরেন খুব বেশি হলে 7 দিন, 10 দিন, 1 মাস কাজ করবে, ঠিক আছে। এরপর আর সে কাজ করবে না। আর আপনি যে সাথে যে টিটিটা দিচ্ছেন, টক্সাইডটা, ওটা হচ্ছে ইমিডিয়েট কাজ করবে না, এটা তৈরি হবে কয়েকদিন পরে, কিন্তু একটা লং টার্ম প্রোটেকশন দিবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা দুইটা একসাথে কিন্তু দেই। তো এটা কিভাবে টিটি আর বোটুলিজমের ক্ষেত্রে দেই, এটা আমরা অলরেডি ব্যাকটেরিয়া চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে। এরপর দেখেন অনেক সময় হচ্ছে র্যাবিসের কামড় টামড় খাইলে আমরা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেই না, ঠিক আছে। কেন দেই? তখন অ্যান্টিবডিজ দেই না আমরা, এই কারণেই দেই। এই যে মা থেকে বাচ্চায় হচ্ছে গিয়ে একটা ইমিউন সিস্টেম যায়, সেটা কিন্তু প্যাসিভ ইমিউনিটি, বাচ্চা নিজের বডিতে তৈরি করতেছে না, মা থেকে সে ফ্রি পাচ্ছে, ঠিক আছে। প্লাসেন্টা ক্রস করে যায় হচ্ছে জি, মনে রাখবো কিভাবে, গর্ভতে জি যায়, প্লাসেন্টা ক্রস করে আর কোনো অ্যান্টিবডি যায় না। আর যখন হচ্ছে বাচ্চা জন্মের পর ব্রেস্ট ফিডিং খাওয়া স্টার্ট করে, ব্রেস্ট মিল্ক, তখন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে যায়, ঠিক আছে। সো গেল। ওকে, এরপর আসেন সাপের কামড় যখন খায়, সাপে কামড় দিলে হচ্ছে একটা কি দিই আমরা, অ্যান্টিভেনম দেই না? সে অ্যান্টিভেনমটাও কিন্তু প্যাসিভ ইমিউনিটি, যে ইমিডিয়েটলি কাজ করবে, শর্ট টার্ম কাজ করবে, ঠিক আছে। গেল।
এখন আসেন তাহলে প্যাসিভের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত অ্যাভেলেবল, মানে প্রম্পটলি অ্যাভেলেবল, ঠিক আছে, এবং অ্যামাউন্টও কিন্তু অনেক বেশি থাকে। আপনি একদম ঠুসায় অ্যান্টিবডি গুলা গুতাই দিচ্ছেন, কিন্তু অসুবিধা হচ্ছে এটা কিন্তু শর্ট ডিউরেবিলিটি, খুব অল্প সময় কাজ করে, ঠিক আছে। গেল আরেকটা ব্যাপার, এটা কিন্তু একটা আলাদা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আরেকটা কথা। আর প্যাসিভ অ্যাক্টিভ কোনটা, যেটা আমরা বললাম যে টিটি টিআইজি দুইটাই যখন আমরা দিচ্ছি সেটা হচ্ছে একটা প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে। ঠিক একইভাবে যদি এরকম আর কোনোটাতে আপনি কিছু দেন যে দুইটাই আপনি দিচ্ছেন, সেটা হলো প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে। আচ্ছা, সো গেল আমাদের প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি আমরা পড়লাম। এখন আসেন আমরা পড়বো ইমিউনোজেন। ইমিউনোজেন হচ্ছে কি কিছু মলিকিউল যারা কিনা ইমিউন রেসপন্সকে ইনডিউস করে, নামের সাথে পরিচয়, যে ইমিউন রেসপন্স দেখায় শো করে সেই হচ্ছে ইমিউনোজেন, ঠিক আছে। এখন আসেন ইমিউনোজেন হচ্ছে কি কি হতে পারে, একটু আগে নামগুলা দেখি। 1 নাম্বার হচ্ছে অ্যান্টিজেন, 2 নাম্বার হচ্ছে হ্যাপটেন, 3 নাম্বার হচ্ছে অ্যাডজুভেন্ট, ঠিক আছে। এই 3 রকম হচ্ছে ইমিউনোজেন আমাদের হতে পারে, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য ইমিউনোজেন এক্সাম্পল, এই 3টা। এখন আসেন ফার্স্টে অ্যান্টিজেন, ঠিক আছে। অ্যান্টিজেন অলরেডি আমরা একটু আগে পড়েছি কি জিনিস। এবার আসেন খুব ইম্পর্টেন্ট একটা পড়া, অ্যান্টিজেনের কি কি হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স আছে। আগে হচ্ছে হেডিং গুলা দেখেন, ফরেননেস, মলিকুলার সাইজ, কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস বা এপিটপস, ঠিক আছে। আর হলো ওই পাশে আরো দুইটা আছে, ডোজেস, রুট অ্যান্ড টাইমিং অফ এক্সপোজার আর হোস্ট জেনেটিক্স। তাহলে যদি আসে যে অ্যান্টিজেনের ক্ষেত্রে তোমার কি কি ফিচার্স নিচের অ্যান্টিজেনের মধ্যে পড়ে, তাহলে উত্তর হচ্ছে এই 6টা। এখন ভিতরে আসি, ফরেননেস মানে কি? ফরেননেস হচ্ছে কি, মানে যেটা আমার ফরেন, তাই তো, আমি পরিচিত না, নন সেলফ, তাহলে অ্যান্টিজেন গুলা হচ্ছে আমার ফরেন, এই হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। গেল 2 নাম্বার মলিকুলার সাইজ, এরা হচ্ছে গিয়ে মোস্ট পোটেন্ট যেগুলো হয় সেটা খুব লার্জ প্রোটিন হয়। কত লার্জ বলতে কত, মলিকুলার ওয়েট অ্যাবভ 1 লাখ গ্রাম পার মোল। মিডিয়াম সাইজ হচ্ছে গিয়ে 10,000-এর মতো। আর উইকলি ইমিউনোজেনিক হচ্ছে এরা উইকলি ইমিউনোজেনিক, আর খুবই দুর্বল বা নন ইমিউনোজেনিক হচ্ছে একদম স্মল ওয়ান, যেগুলো অ্যামাইনো অ্যাসিড। সো মলিকুলার সাইজ যার যত বড় সে তত ভালো ইমিউনোজেন, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, ওকে। আচ্ছা, মানে ওরা হলো কেমিক্যালি একটু কমপ্লেক্স, ঠিক আছে। যেমন হচ্ছে আসেন পেপটাইড, হোমোপলিমার যেগুলা সিঙ্গেল টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড থাকে, লেস ইমিউনোজেনিক। আর যদি ডাইভার্স অ্যামাইনো অ্যাসিড থাকে ওরা বেশি ইমিউনোজেনিক, মানে যার মধ্যে অনেক রকম ভ্যারাইটি থাকবে সে অনেক ভালো কাজ করবে। ভ্যারাইটি থাকে বলেই তো ভুটকা বাটকা হবে, তাই না? আর যার হচ্ছে ভ্যারাইটি কম থাকবে সে হচ্ছে দুর্বল কাজ করবে। এরপর আসেন অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, যেটাকে এপিটপ বলতেছি আমরা, ঠিক আছে। আমার ঠান্ডা লাগে বেশি, এখানে বসো, এদিকে ঠান্ডা কম, এদিকে এসে বসো, এদিকে এসির বাতাস কম লাগে, না চেয়ারে বসতে পারো। আচ্ছা, জি মাম্মা, কেন তুমি একা একা খাও? বাবা যখন ক্লাস নিয়ে বাপ এখানে আসে না। অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, এপিটপ, ঠিক আছে। এপিটপ হচ্ছে গিয়ে অ্যান্টিজেনের মধ্যেই, বাট এরা হচ্ছে সরি মাম্মা তুমি একটু ওখানে বসো, হ্যাঁ, এসির বাতাস একটু বেশি লাগতেছে, আসলে এসিটা কমাই দাও, ওইখানে বসে এসির বাতাস ডিরেক্ট লাগে, চেয়ারে বসে দাও ওকে। আচ্ছা, epitopes are the chemical features of an antigen that physically bind to an antibody or T cell receptor, ঠিক আছে। এটা তো লাগবে না, যেটা দরকার যে মোস্ট অ্যান্টিজেনের হচ্ছে মোর দেন 1 এপিটপ থাকে, মোট কথা মাল্টি জিনিস থাকলেই হচ্ছে বেশি ভালো, ঠিক আছে। গেল ডোজেস, রুট অ্যান্ড টাইমিং অফ এক্সপোজার, এটা দরকার নেই এতটা, জাস্ট মনে রাখেন যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আসেন হোস্ট জেনেটিক্স, জিনগত একটা ব্যাপার কিন্তু থাকে, এক এক মানুষ হচ্ছে এক একভাবে রেসপন্স করে। তাহলে অ্যান্টিজেনের ফিচার হচ্ছে এই 6টা, ঠিক আছে। গেল এবার আসেন হ্যাপটেন। হ্যাপটেন হচ্ছে একটা ইমিউনোজেন, কিন্তু অ্যান্টিজেন ও ইমিউনোজেন, হ্যাপটেন ও ইমিউনোজেন, পার্থক্য কি দুটার মধ্যে? হ্যাপটেন যেটা, সে হচ্ছে কি মলিকিউল দ্যাট ইজ নট ইমিউনোজেনিক বাই ইটসেলফ বাট ক্যান রিঅ্যাক্ট উইথ স্পেসিফিক অ্যান্টিবডি। মানে অ্যান্টিজেন নিজের থেকেই হচ্ছে ইমিউনোজেনিক, কিন্তু ও নিজের থেকে ইমিউনোজেনিক না, কিন্তু সে হচ্ছে গিয়ে অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করতে পারে, এই হচ্ছে ডিফারেন্সটা। আর হ্যাপটেন হচ্ছে গিয়ে স্মল মলিকিউল হতে পারে, শুধু ভুটকা গুলা বললাম যে অ্যান্টিজেন, বাট হ্যাপটেন স্মল মলিকিউল, নিউক্লিক অ্যাসিড, লিপিড ড্রাগ, অনেক কিছু হতে পারে। এবং এরা কিন্তু পেপটাইড না, বাট ওটা কিন্তু পেপটাইড ছিল, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ওরা পেপটাইড না তাই ওরা হেল্পার টিসেলকে অ্যাক্টিভেট করতে পারে না, বাট অ্যান্টিজেন কিন্তু হেল্পার টিসেলকে অ্যাক্টিভেট করতে পারে। আমরা বলেছিলাম না, ফ্যাগোসাইটিস করে টুকরা টুকরা করে ফেললো, প্রত্যেকটা টুকরা অ্যান্টিজেন হিসেবে কাজ করলো, তারপর স্পেসিফিক অ্যাডাপটিভ ইমিউনিটির টিসেল কাজ শুরু করে ফেললো, বাট হ্যাপটেন হচ্ছে এই কাজটা করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাপটেন হচ্ছে তাহলে কিভাবে অ্যাডাপটিভ রেসপন্সকে হচ্ছে স্টিমুলেট করে?
ও যেভাবে করে সেটা হলো সে সরাসরি বি সেল রিসেপ্টরের সাথে হচ্ছে কাজ করে, ঠিক আছে? মানে টি সেলকে অ্যাক্টিভেট করে কাজ করবে তা না, ও বি সেলের সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে। মানে সে হচ্ছে একটু হাইলি অফিসিয়াল, ঠিক আছে? সরাসরি একদম অথরিটির সাথে সে কথা বলে, এই হচ্ছে ওর ব্যাপার। তো গেল হ্যাপটেন সম্পর্কে 2-3টা কথাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে আসেন কনজুগেট ভ্যাকসিনে কিন্তু অনেক সময় আমরা হচ্ছে হ্যাপটেন রাখি, ঠিক আছে? যেমন কনজুগেট ভ্যাকসিন মানে একটা উইক ইমিউনোজেনের সাথে একটা শক্তিশালী স্ট্রং পেপটাইডকে আমরা অ্যাটাচ করে ফেলি, এভাবে হচ্ছে জোড়া লাগাই দিই, এটাকে আমরা কনজুগেট ভ্যাকসিন বলি। এভাবে স্ট্রংটা হচ্ছে উইকটার হলো দুর্বলতাকে হচ্ছে কাটাই ফেলে। তো এইভাবে হচ্ছে তাহলে ভ্যাকসিনে হচ্ছে কনজুগেট ভ্যাকসিনে হ্যাপটেনকে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা, সো গেল মোটামুটি। এখানে আর অনেক কঠিন কথাবার্তা আছে, এগুলো আপনার না পড়লেও চলবে। আরেকটা জিনিস একটু দেখি, হ্যাপটেন হচ্ছে গিয়ে পেনিসিলিন জাতীয় ড্রাগের সাথেও হচ্ছে গিয়ে ইউজ করা হয়, এটা একটু দেখে রাখলাম। এটা দুটা আইডিয়ার কথা বলছে, অত দরকার নেই, ঠিক আছে? ডান। এবার হচ্ছে আসেন, এখানে ভিতরে কিছু কথাবার্তা আছে, এগুলো আমরা পরেও পড়বো। তারপর একটু দেখি, দেখেন হাইভ, ঠিক আছে? হাইভ হচ্ছে যখন হয় গায়ের মধ্যে অনেক উঁচা উঁচা মানে লাল লাল ফোটা ফোটা হয়, ঠিক আছে? মানে অ্যালার্জিক রিয়েকশন কেন হয়? মাস্ট সেলের কারণে। ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, এটাও কিন্তু মাস্ট সেলের কারণে। অ্যানাফাইলেক্সিস হয়, এটাও কিন্তু মাস্ট সেল ইন সিস্টেমিক ভাস্কুলেচারের জন্য। এগুলা কি হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন না? এবং টাইপ 1 মানে ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড, ঠিক আছে? তো এইখানে কিন্তু একটা হ্যাপটেনের ব্যাপার আছে, যে হ্যাপটেন হচ্ছে হোস্ট প্রোটিনের সঙ্গে যখন বাইন্ড করে তখন হচ্ছে স্পেসিফিক পেনিসিলিন স্পেসিফিক আইজিই মলিকিউল হচ্ছে মাসেল সার্ফেস থেকে বের হয়। মানে জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের হাইপার সেন্সিটিভিটি এক ধরনের রেসপন্স, যে আমাদের বডিতে হচ্ছে পয়জন ওক ঢুকছে বা কোনো ড্রাগ ঢুকছে, কোনো কিছুতে অ্যালার্জি হচ্ছে, আমার বডি এখন রেসপন্স করবে ওটার এগেনস্টে। তো রেসপন্সটাকে ইমিউন সিস্টেম রেসপন্স করবে না। তো সেই হচ্ছে কি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে যে কাজগুলো ঘটতেছে, যে আমার মাসেল ডিগ্রানুলেশন হচ্ছে, এখানেও কিন্তু হ্যাপটেন একটা রোল প্লে করে, এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির সাথে হ্যাপটেনের একটা সম্পর্ক আছে, হাইপার সেন্সিটিভিটি হ্যাপটেন শেষ, এই আইডিয়াটা মাথায় থাকলেই হবে আপনার। এরপর আসেন অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট কি? ও হচ্ছে কি অ্যাডজুভেন্ট শব্দটাই মানে কি, যে হচ্ছে অ্যাডজাঙ্ক করে মানে হেল্প করে। সো অ্যাডজুভেন্ট হচ্ছে ইমিউন রেসপন্সকে মানে ইমিউনোজেনের ইমিউন রেসপন্সকে বাড়ায়, এটাই হচ্ছে অ্যাডজুভেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো গেল। তাহলে অ্যাডজুভেন্ট কি করে? ও হচ্ছে ইমিউনোজেনকে হেল্প করে, স্লো রিলিজ অফ ইমিউনোজেন। এভাবে যে স্লো রিলিজ করলে যেটা হয়, লম্বা সময় ধরে কাজ করতে পারবে। বা ইমিউনোজেনের হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটি লাইক হচ্ছে গিয়ে আপটেক অফ ইমিউনোজেন বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটাকে হচ্ছে গিয়ে বাড়ায়। তারপরে মাইগ্রেশনকে স্পিড আপ করে, ঠিক আছে? এরকম। সো এদেরকে হচ্ছে আমরা বলি যে এরা হচ্ছে একটা সেকেন্ড সিগন্যাল তৈরি করে, আমরা পরে অন্য একটা চ্যাপ্টারে পড়বো, কস্টিমিউলেটরি মলিকিউল, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাডজুভেন্ট হচ্ছে গিয়ে হেল্প করে ইমিউনোজেনকে সবগুলা কাজকে বাড়াতে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডজুভেন্ট হচ্ছে টোল লাইক রিসেপ্টরের সঙ্গে হচ্ছে বাইন্ড করেও কিন্তু কাজ করে, ঠিক আছে? তাহলে হ্যাপটেন ছিল হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই সেলের সাথে মেইনলি, আর ও হচ্ছে টোল লাইক রিসেপ্টরের সাথে হচ্ছে মেইনলি, ঠিক আছে? ডান। এই কয়েকটা কথাই আমরা আপাতত মনে রাখি, ওকে? ডান, আলহামদুলিল্লাহ, শেষ হলো। এবার আসেন এইজ অ্যান্ড দ্য ইমিউন রেসপন্স। ভিতরে অনেক কথাবার্তা আছে, সবকিছু পড়ার দরকার, আমার কথাটা খালি শোনেন। এটা আমরা জানি যে ইমিউন সিস্টেম হচ্ছে গিয়ে একদম বাচ্চাকালে একদম বুড়া বয়সে খুবই দুর্বল থাকে, তাই না? নিউ বর্নে হচ্ছে দেখেন ন্যাচারাল ব্যারিয়ার যেমন ইন্টেস্টাইন 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হচ্ছে এটা আসলে ফুলি ডেভেলপ করে না। মানে জন্মের পর প্রথম 1 মাসে আসলে তেমন কোনো ইমিউন সিস্টেম ডেভেলপ করে না, একটু সময় লাগে আস্তে আস্তে করতে। এবং নিউ বর্নে কিন্তু সার্কুলেটিং লিম্ফোসাইট বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, সো একটা ইম্পর্টেন্ট কথা, যে লিম্ফোসাইটটা হচ্ছে নিউবর্ন একটু বেশি থাকবে। এরপরে জন্মের আগেই প্লাসেন্টা ক্রস করে আইজিজি সে পায়, জন্মের পরে বুকের দুধ খেতে খেতে আইজিএ পায়, কিন্তু শুরুতে অ্যামাউন্ট খুবই কম থাকে। দেখেন সেকেন্ড প্যারাটা, যে সে হচ্ছে এটা প্রোটেক্টিভ লেভেলে যেতে 1 বছর সময় লাগে। 1 বছর যাবে তখন হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ হবে, এর আগে কিন্তু যেটুক থাকে সেটা প্রোটেকশন তাকে দিতে পারে না, সেটাকে সাবধানে রাখতে হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পড়া, ওকে? ডান। এরপরে তাহলে 2 নম্বর প্যারা আমরা পড়লাম। এখন হচ্ছে গিয়ে আসেন একটা জিনিস একটু জাস্ট রিলেট করে বলে রাখি, নিউ বর্ন বেবিতে বা হচ্ছে জন্মের আগে যদি আপনি কোনো ফিটাসের ব্লাডে আইজিএম পান, এম পাওয়া মানে বুঝতে হবে তার মধ্যে নিজস্ব কোনো ইনফেকশন হয়েছিল, এটা মোটেও হচ্ছে মা থেকে তার মধ্যে আসে নাই। কারণ এম কখনোই প্লাসেন্টা ক্রস করতে পারে না, ঠিক আছে? এম হচ্ছে মোটকা 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 মলিকিউল হচ্ছে প্লাসেন্টা ক্রস করে না, ঠিক আছে? এম যদি তার মধ্যে থাকে তার মানে তার নিজের ভিতরেই হচ্ছে ইনফেকশন হয়েছে বলেই হচ্ছে তার এমটা ওখানে আসে। আর পেটের ভিতরে যে থাকে সেটা কিন্তু একটা স্টেরাইল এনভায়রনমেন্ট, ওখানে কিন্তু বাইরে থেকে দুষ্টু ঢোকার কথা না। বাট যখন সে দুনিয়াতে আসে আউটসাইড ওয়ার্ল্ডে, তখন কিন্তু সে স্টেরাইল দুনিয়া থেকে সরে একটা নোংরা দুনিয়ায় চলে আসে, যেখানে প্রচুর ফরেন ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? আচ্ছা,
সো আস্তে আস্তে তখন তার ইমিউন সিস্টেমটা একটু একটু করে ডেভেলপ করা হচ্ছে, স্টার্ট করে, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, এখন আসেন তার পরের পাড়ায় কোনো ইম্পর্টেন্ট কথা আছে কিনা। আচ্ছা, সেটা হচ্ছে যখন নিউরাল উইন্ডো লিভস ইনফ্যান্টস হাইলি সাসেপ্টেবল, মোট কথা হচ্ছে গিয়ে বাচ্চাটা হচ্ছে প্রথম দিকে কিন্তু যথেষ্ট হচ্ছে আমার রাহেক বাবু, তুমি দেখবে মন্টু ক্যাটকে বের হয়ে গেছে, দেখো গিয়ে। আচ্ছা, যেমন দেখেন একটা এক্সাম্পল আছে সুন্দর, নিউমোকক্কাল ভ্যাকসিন, ঠিক আছে? নিউমোকক্কাল ভ্যাকসিন হচ্ছে কি থাকে, আনকনজুগেটেড পলিস্যাকারাইড থাকে, যেটা কিনা হচ্ছে 18 মাস বয়সের আগে কোনো ইমিউন সিস্টেম হচ্ছে ডেভেলপ করতে পারে না। সো ভ্যাকসিনের টাইমিং কিন্তু এখানে ইম্পর্টেন্ট। যেই বাচ্চার বডিতে ইমিউন সেলই নাই, তাকে আপনি যতই হচ্ছে ভ্যাকসিন দেন, তার বডি হচ্ছে কি ব্যবহার করে অ্যান্টিবডি তৈরি করবে বলেন? করতে পারবে? পারবে না। সো এই জন্য হচ্ছে ভ্যাকসিনের কিন্তু একটা টাইমিং আছে, যে কোন ভ্যাকসিনটা আমরা কত সময় দিচ্ছি, তাই না? প্রিম্যাচুর বাচ্চার কিন্তু ভ্যাকসিনগুলো আমরা একটু লেটে স্টার্ট করি, ঠিক কিনা? সো এই জন্য নিউমোকক্কাল ভ্যাকসিনটা আমরা দিচ্ছি কিন্তু অনেক পরে। কেন? 18 মাসের পরে, আনকনজুগেটেড অবস্থায়, বিকজ তার আগে সে তার বডিতে ওটার অ্যান্টিবডি তৈরি করতে আসলে পারবে না, ঠিক আছে? বাট যদি হচ্ছে আপনি কনজুগেটেড উইথ ক্যারিয়ার প্রোটিন দিয়ে হচ্ছে কোনো ভ্যাকসিন দেন, নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা আনকনজুগেটেড না কনজুগেটেড, এটা কিন্তু আবার 2 মাস বয়স থেকেই হচ্ছে কাজ করতে পারবে। আর আমরা বলেছিলাম যে কনজুগেটে হচ্ছে একটা উইক জিনিসকে চালু করতে আমরা স্ট্রং জিনিস হচ্ছে অ্যাড করে দেই, কিন্তু আনকনজুগেটেড এইটা থাকে না, এটা বডিতে গিয়েই হচ্ছে গিয়ে আসলে কাজটা করতে হয়। তো যেই বাচ্চার বডিতে ইমিউন সিস্টেমের জিনিসপত্রই এখনো নাই, সে করতে পারবে না, ঠিক আছে? সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার হচ্ছে আসেন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, বললাম লং টার্ম মেমোরি আছে, তাই না? আচ্ছা, সো লং টার্ম মেমোরি মানে যত বয়স হবে তত হচ্ছে মেমোরি স্ট্রং হবে নাকি? অবভিয়াসলি হবে, কিন্তু হচ্ছে যখন একটা মানুষ বুড়া হয়ে যায়, খুব এল্ডারলি হয়ে যায়, তখন কিন্তু আর হচ্ছে এত বেশি স্ট্রং থাকতে পারে না, তখন ইমিউনিটি ডিক্লাইন করে, ঠিক আছে? এটা আমরা জানি। যেমন এটা হচ্ছে অ্যাজ দ্য এজ অফ 60 পরে হচ্ছে গিয়ে আসলে ইমিউন সিস্টেম অনেক দুর্বল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কেন? বিকজ হচ্ছে কি মেমোরি সেল, যেটা বি সেল, ও হচ্ছে আর মেমোরি রাখতে পারে না, ও হচ্ছে এক্সস্টেড হয়ে যায়, এই জন্য, ঠিক আছে? গেল। সো আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়লাম। এবার দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, লাইক দেখেন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে গিয়ে এলডারলিদের হচ্ছে গিয়ে বেশি হয়, সিভিয়ারও বেশি হয়, ঠিক আছে? আবার ভেরি ইয়াংদেরও সেম, বাট হচ্ছে মিডল এজের কিন্তু ইনফ্লুয়েঞ্জা তো হার্ম করতে পারে না। আবার ধরেন কারো হচ্ছে গিয়ে ধরেন মাইকোব্যাকটেরিয়াম টিভি বা ভ্যারিসেলা জোস্টার, এগুলো হচ্ছে ডরমেন্ট অবস্থা বা লেটেন্ট অবস্থায় আছে, বয়স যখন বেড়ে যায় এগুলা হচ্ছে রিঅ্যাক্টিভেট হয়ে যায়। কেন? বিকজ ইমিউন সিস্টেম খারাপ হয়ে গেছে। বাট ইয়াং অবস্থায় কিন্তু আল্লাহর রহমতে খুব একটা প্রবলেম হচ্ছিল না, ঠিক আছে? এই যে বয়সের সঙ্গে সঙ্গে ইমিউন সিস্টেম দুর্বল হওয়া, এটাকে আমরা ইমিউনোসেনেসেন্স বলি, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি দেখেন, এই যে কোভিড-19 একটু বলছে যে ওল্ডার গ্রুপকে হচ্ছে কোভিড-19 অনেক বেশি বাজেভাবে হচ্ছে হিট করেছিল, ঠিক আছে? তো গেল আলহামদুলিল্লাহ। তাহলে একটা চ্যাপ্টারই এত সময় লাগলো, কারণ এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইনফরমেশন, এখান থেকেই বেশি জিনিস আপনি পরীক্ষায় পাবেন। এরপরে হচ্ছে আমাকে এখন এই পর্যায়ে বলেন একটু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। কমেন্ট একটু লেটে আসতেছে। আচ্ছা, এবার বলি, দেখেন এবার আমাদের দেখেন অনেকগুলো চ্যাপ্টার আছে। ইনেট ইমিউনিটি একটা চ্যাপ্টার, অ্যাডাপটিভ নিয়ে 2-3টা চ্যাপ্টার। এখন হচ্ছে ইনেট অ্যাডাপটিভ থেকে যা যা লাগে মেজরিটি পড়া কিন্তু আমাদের এখানেই পড়া হয়ে গেছে। তো এখান থেকে যা আমরা পড়বো এগুলো হচ্ছে অত বেশি কোনো পড়া না, ঠিক আছে? আমরা সব লাইন পড়বো না, এই হচ্ছে কথা। তো ইনেট ইমিউন সিস্টেম হচ্ছে কি কি দিয়ে হয় সেটা আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? ওখানে আর যাচ্ছি না। এখন দেখেন একটু ব্যারিয়ার দিয়ে বলি। ইনট্যাক্ট স্কিন, মিউকাস মেমব্রেন অলরেডি আমরা বলছি। স্কিন, রেসপিরেটরি, জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, জেনিটোরিনারি ট্র্যাক্ট, এটা সবাই হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। মানে স্কিন আর মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন বলতে আমরা রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, জেনিটোরিনারি ট্র্যাক্টকে হচ্ছে মেইনলি বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো গেল। এখন আসেন মেকানিক্যাল ব্যারিয়ার। স্কিনের হচ্ছে কেরাটিন লেয়ার আমরা বলেছি, খুব ইম্পর্টেন্ট, টাইট জাংশন। স্কিনে কিন্তু টাইট জাংশন থাকে, যেটা কিনা হচ্ছে আমাদের সুন্দর ব্যারিয়ার হিসেবে কাজ করে। স্কিনের এপিডার্মিসে কেরাটিন থাকে, অলরেডি আমরা জানি, কেরাটিনাইজ স্কোমাস এপিথেলিয়াম, ঠিক আছে? সো গেল। সো এখন আসেন, আর নন স্কিন ব্যারিয়ার কোনটা? মিউকাস মেমব্রেন।
মিউকাস মেমব্রেনে হচ্ছে মিউসিন থাকে। মিউসিনে কি? মিউসিনে হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, মিউসিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর কি আঠালো আঠালো স্টিকি মিক্সচার, যেটা হলো রেসপিরেটরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জেনিটোরিনারি ট্র্যাক্ট থেকে হচ্ছে মেইনলি আসে। ঠিক আছে, সো গেল। এগুলা হচ্ছে একটু ডিটেইলে লিখছে, এত কিছু আসলে লাগবে না আপনার। ঠিক আছে, এবার আসেন রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিংটা থাকে সিলিয়েটেড। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কিন্তু সারাক্ষণ পেরিস্টালসিস হচ্ছে। আর জেনিটোরিনারি ট্র্যাক্টে দেখেন পিরিয়ড মহিলাদের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক মাসে এন্ডোমেট্রিয়াম শেডিং আউট হয়ে যাচ্ছে, আর ব্লাডার হচ্ছে সারাক্ষণ ইউরিন পাস করতেছে। সো এগুলা কিন্তু সারাক্ষণই হচ্ছে নড়াচড়া করে করে সবকিছুকে বের করে দিচ্ছে। ঠিক আছে, যদি হচ্ছে নড়াচড়া করার ক্ষমতা কারো কমে যায় তাহলে কিন্তু ইনফেকশন হবে। যেমন ধরেন রেসপিরেটরি ট্র্যাক্টের সিলিয়া নষ্ট হয়ে গেল, বা জিআই ট্র্যাক্টের পেরিস্টালসিস বন্ধ, বা তার ইউরিন হচ্ছে অনেকক্ষণ জমে স্ট্যাসিস হয়ে গেল, তাহলে কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া কলোনি করার সুযোগ পাবে। যেমন আসেন সিভিয়ার স্কিন বার্ন যদি হয়, তখন কিন্তু হচ্ছে আমাদের সিভিয়ার স্কিন বার্নে যেমন হচ্ছে আমাদের স্কিন ড্যামেজ হয়, প্লাস হচ্ছে গিয়ে সাথে ইনহেলেশনের কারণে পালমোনারি সিলিয়া কিন্তু ড্যামেজ হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু জান। এবার আসেন কেমিক্যাল ব্যারিয়ার। কেমিক্যাল ব্যারিয়ার হচ্ছে গিয়ে যে কেমিক্যাল গুলা, যাই হোক, স্কিন আর স্টমাকে কি থাকে? কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ব্যাকটেরিয়াকে কিল করে। ঠিক আছে, স্কিন অ্যান্ড স্টমাক দুইখানেই থাকে। স্টমাক থাকে আপনি জানেন, এবার স্কিনে থাকে এটা হয়তো ভুলে যাব, তাই হচ্ছে খেয়াল করতে বললাম। আর লাইসোজাইম থাকে হচ্ছে টিআরএ, স্যালাইভাতে, অন্যান্য বডি সিক্রেশনে। এটা আমরা অলরেডি বলেছি যে ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ারকে হচ্ছে ভেঙে ফেলে। ঠিক আছে, গেল। আবার হচ্ছে কিছু ডিফেন্সিনের কথা আমরা আগের চ্যাপ্টারে বলে দেখছেন, একই কথা কিন্তু, এগুলো ডিটেলে যাচ্ছে না, একই জিনিস পড়েছি আমরা, বারবার পড়ার দরকার নেই। এই কথাটা একটু বলবো। ডিফেন্সিন হচ্ছে হাইলি পজিটিভলি চার্জ পেপটাইড, নেগেটিভ না কিন্তু পজিটিভলি চার্জ। কোথায় থাকে? ডিফেন্সিন থাকে জিআই ট্র্যাক্টে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে, আপারে না কিন্তু লোয়ারে। আর জিআই ট্র্যাক্টে থাকে, জেনিটোরিনারি না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, ওদের কাজ হচ্ছে কি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাসের মধ্যে ছিদ্র তৈরি করা, তারপরে ঠসঠস করে ফাটাই মেরে ফেলা। ঠিক আছে, আচ্ছা। ডিফেন্সিন আবার আলফা ডিফেন্সিন, বিটা ডিফেন্সিন আছে। আলফা ডিফেন্সিন থাকে কোথায়? আলফা ডিফেন্সিন থাকে হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনাল ক্রিপ্টে, নিউট্রোফিল অ্যান্ড পেনিসিল ইন দ্য ইন্টেস্টাইনাল ক্রিপ্ট। ঠিক আছে, ওর হচ্ছে মেইনলি অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা। আর রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে বিটা ডিফেন্সিন, ওটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। এটা পরীক্ষায় কোনবার যেন আসছিল। ঠিক আছে, যে আলফা ডিফেন্সিনের মেইন জায়গা হচ্ছে নিউট্রোফিল আর পেনিসিল, আর বিটা ডিফেন্সিনের মেইন লোকেশন হচ্ছে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর তাহলে ডিফেন্সিন যেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, ওটা হচ্ছে গিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল, আর যেটা আলফা ওটা হচ্ছে অ্যান্টিভাইরাল। ঠিক আছে, আচ্ছা। এবার সারফেক্টেন্ট সম্পর্কে আমরা সবাই জানি। সারফেক্টেন্টটা হচ্ছে লিপোপ্রোটিন, লাং অ্যালভিওলাতে থাকে, এটা তো দরকার নেই। এবার আসেন হচ্ছে কি একটা বক্সটা একটু দেখে যাই। এই দেখেন কম্পোনেন্টস অফ দ্য ব্যারিয়ার, বক্সের দিকে আপনারা তাকান। অ্যানাটমিক সাইটে আছে স্কিন, জিআই ট্র্যাক্ট, জেনিটোরিনারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, স্কিনের মেকানিক্যাল ব্যারিয়ার কোনটা, কেমিক্যাল কোনটা, বায়োলজিক্যাল কোনটা? ঠিক আছে, স্কিনের মেকানিক্যাল হচ্ছে কেরাটিন লেয়ার, কেমিক্যাল হচ্ছে ফ্যাটি অ্যাসিড ডিফেন্সিন, আর বায়োলজিক্যাল হচ্ছে স্কিন ফ্লোরা। জিআই ট্র্যাক্টে মেকানিক্যাল মিউসিন, পেরিস্টালসিস এগুলা, তারপর রেগুলার হচ্ছে এপিথেলিয়াল সেল শেডিং হয়। কেমিক্যাল হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, বিভিন্ন এনজাইম, তারপর ডিফেন্সিন বললাম আমরা অলরেডি, আলফা ডিফেন্সিন থাকে, লাইসোজাইম। আর বায়োলজিক্যাল হচ্ছে গাটের ফ্লোরা আর ইমিউনোগ্লোবুলিন এ। ঠিক আছে, আর জেনিটোরিনারিতে হচ্ছে ইউরিন ফ্লো, লো পিএইচ, কারণ কি আমাদের ইউরিনের পিএইচ লোই থাকে। আর গ্যাস্ট্রিক অ্যাসিড যেখানে থাকে সেখানেও কিন্তু পিএইচ লো থাকবে। আর বায়োলজিক্যাল ভাজিনাল ফ্লোরা, ইমিউনোগ্লোবুলিন এ। আর রেসপিরেটরি ট্র্যাক্টে যে এয়ার ফ্লো হচ্ছে সিলিয়েটেড এয়ার সেল থাকতেছে, কাশির মাধ্যমে কিছু বের করে দিচ্ছি আমরা। কেমিক্যাল হচ্ছে সারফেক্টেন্ট প্রোটিন, আর বায়োলজিক্যাল হচ্ছে নর্মাল ফ্লোরা আর ইমিউনোগ্লোবুলিন এ। ঠিক আছে, দেখেন এই বক্স থেকে আপনাকে যদি জিজ্ঞেস করে এখন যে স্কিনের কেমিক্যাল ব্যারিয়ার কোনটা, তখন কিন্তু মেকানিক্যাল দাগালে হচ্ছে ডাব্বা। সেই জন্য হচ্ছে খেয়াল করতে হবে কোনটা কেমিক্যাল, কোনটা মেকানিক্যাল, কোনটা বায়োলজিক্যাল। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন ভিতরে যাচ্ছি, বায়োলজিক্যাল ব্যারিয়ার। বায়োলজিক্যাল মানে যেটা আমাদের বডিতে থাকে, মানে সব নর্মাল ফ্লোরা হচ্ছে বায়োলজিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে, আচ্ছা। যেমন হচ্ছে দেখেন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলো নর্মাল ফ্লোরার মধ্যেই থাকে। আর হচ্ছে ডেমোডেক্স, ডেমোডেক্স হচ্ছে একটা মাইট, যেটা হচ্ছে হেয়ার ফলিকলে থাকে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডেমোডেক্স মাইট কিন্তু একটা বায়োলজিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে, আচ্ছা। এরা আমাদের বডিতে থাকে নর্মাল ফ্লোরা হিসেবে, আমরা জানি এগুলা। ওকে, এরপর হচ্ছে আসেন ইমিউনোগ্লোবুলিন এ হচ্ছে অলরেডি আমরা বক্সে পড়ে এসেছি, এরা বায়োলজিক্যাল ব্যারিয়ারের অংশ। জিও হচ্ছে আরেকটা বায়োলজিক্যাল ব্যারিয়ারের অংশ। এমসিকে বলে দুইটাই ট্রু, সিঙ্গেল বেস বললে আমরা এটাকে হচ্ছে মেইনলি ট্রু ধরবো। ঠিক আছে, আচ্ছা। সো গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আসেন কমপ্লিমেন্ট, এটাও কিন্তু একটা বায়োলজিক্যাল ব্যারিয়ার।
এবং আমাদের হচ্ছে মোটামুটি 20 রকমের কমপ্লিমেন্ট থাকে। আর কমপ্লিমেন্ট কি কাজ করে, কমপ্লিমেন্ট আমরা একটা পরে আলাদা চ্যাপ্টার পড়বো। তারপর এখানে একটু আসে বলে ফেলি, কমপ্লিমেন্টের মেইন ফাংশন দেখেন, কমপ্লিমেন্টের মেইন ফাংশন হচ্ছে ব্যাকটেরিয়াকে লাইসিস করা, ঠিক আছে, স্পেশালি হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া যেগুলা, নেশেরিয়া, ঠিক আছে। এরপরে হচ্ছে অপসোনাইজেশন, C3B হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অপসোনিন, আর হচ্ছে নিউট্রোফিল অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে C5A দিয়ে, ও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেমোকাইন। আবারও বলতেছি কমপ্লিমেন্ট চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো এখান থেকে। তাহলে 3টা ইনফরমেশন মাথায় রাখার জন্য, যে মেইন অ্যাকশন হচ্ছে ব্যাকটেরিয়াকে লাইসিস করা, তার মধ্যে হচ্ছে ক্যাপসুলেটেড অর্গানিজম গুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট অপসোনিন হচ্ছে C3B, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কেমোকাইন হচ্ছে C5A, ঠিক আছে। সো গেল আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে গিয়ে একটা হচ্ছে এক্সাম্পল আছে এখানে, যে কিছু ইনফেকশাস ডিজিজ হচ্ছে বাইপাস করতে পারে ব্যারিয়ার ডিফেন্স। হারপিস হচ্ছে গিয়ে ওর মধ্যে কিছু স্পেশাল প্রপার্টি আছে, যে হচ্ছে ওকে মানে ব্যারিয়ারকে হলো বাইপাস করে ঢুকতে পারে। তারপর ভেক্টর বর্ন যেগুলো মানে মশার কামড় দিয়ে ঢুকে বা কোনো দুষ্টুর কামড় দিয়ে ঢুকে, ওরা তো হচ্ছে কামড় দেয় মানে কি ব্যারিয়ারকে ছিদ্র করে ঢুকে ফেলে, সো বাইপাস করে ফেলে, ঠিক আছে। এই তো, সো এইগুলো আপনি জানেন, এমনিতেই পারবেন। এবার আসেন ফ্যাগোসাইটস এন্ড আদার মাইলয়েড সেল। ফ্যাগোসাইট হচ্ছে যারা গিলে খেয়ে ফেলে বলেছি আমরা, আর ইমিউন সিস্টেম হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স, এটা আমরা জানি। যাই হোক, তো ফ্যাগোসাইট মানেই হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হচ্ছে যে খেতে পারে, অ্যাবিলিটি টু ইট, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট যেটা ফ্যাগোসাইটিক সেল কি কি আছে এটা খুব আসে। ফ্যাগোসাইটিক সেলের মধ্যে আছে দেখেন এই যে সেকেন্ড প্যারাটা, টিস্যু ম্যাক্রোফেজ, এরা হচ্ছে গিয়ে ফার্স্ট সেল টু এনকাউন্টার ইনভেডার, অর্থাৎ যখন কেউ দুষ্টু ঢুকে সবার আগে যে হচ্ছে ওকে চেনে সেই হলো টিস্যু ম্যাক্রোফেজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে নিউট্রোফিল। প্রথমে হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে নিউট্রোফিল। চিনলোকে টিস্যু ম্যাক্রোফেজ, এরপর নিউট্রোফিল দৌড়ায় চলে আসলো ড্যামেজ টিস্যুর মধ্যে, এসে ইনফ্লামেশন করলো। এরপর হচ্ছে 3 নম্বর ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল তখন এসে কি করলো, যে ড্যামেজ টিস্যুর মধ্যে যে মাইক্রোব গুলা বসে আছে সেগুলাকে নিয়ে লিম্ফ নোডে পাঠাই দিল বা স্প্লিনে পাঠাই দিল, এবং সাথে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে চালু করে দিল। তাহলে সিকোয়েন্সটা কি হলো, ফার্স্ট হচ্ছে কে আসে, খুব ইম্পর্টেন্ট, পাঠাতে আপনারা পড়বেন, টিস্যু ম্যাক্রোফেজ হচ্ছে গিয়ে ফার্স্ট সেল টু ইনভাইট রেকগনাইজ, ঠিক আছে, ইনভাইডার। দ্বিতীয় 2 নম্বরে হচ্ছে আসে নিউট্রোফিল, ঠিক আছে। তাহলে ড্যামেজ টিস্যুর মধ্যে সবার আগে মাইগ্রেট করে আসে নিউট্রোফিল, সবার আগে ইনফ্লামেশন শুরু করে নিউট্রোফিল। 3 নম্বরে ডেনড্রাইটিক সেল, যে হচ্ছে কি করে আমাদের ময়লা ড্যামেজ হয়ে যাওয়া অংশগুলো সহ মাইক্রোবায়াল ম্যাটেরিয়ালকে লিম্ফ নোড আর স্প্লিনে পাঠায় দেয় এবং অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সকে হচ্ছে চালু করে দেয়। আর 4 নম্বরে আসে মনোসাইট, যে হচ্ছে তারপরে ইনফ্লাম টিস্যুতে রিক্রুট করে। তাহলে ড্যামেজ টিস্যুতে রিক্রুটেড হয় কে নিউট্রোফিল, আর ইনফ্লাম টিস্যুতে রিক্রুটেড হয় কে মনোসাইট। 1 নম্বরে টিস্যু ম্যাক্রোফেজ, 2 নম্বরে নিউট্রোফিল, 3 নম্বরে ডেনড্রাইটিক সেল, 4 নম্বরে হচ্ছে মানে সবার লাস্টে হচ্ছে মনোসাইট, ঠিক আছে। এই সবগুলা ফ্যাগোসাইট হচ্ছে গিয়ে মাইলয়েড সেল আমরা বলি, বিকজ এরা হচ্ছে তৈরি হয় বোন ম্যারোতে, ঠিক আছে। নেট মনে হয় একটু ঝামেলা করতেছে। হ্যাঁ করবো, এই যে ক্লাসটা একটুখানি আছে শেষ আস্তে। কি তোমার ঠান্ডা লাগে? আচ্ছা, একটু নেট ঝামেলা করতেছে, এখন ঠিক আছে অবশ্য। আচ্ছা, এবার আসি হচ্ছে অরিজিন অফ মাইলয়েড লিনিয়েজ সেল, ঠিক আছে। এটা ব্লাড ফিজিওলজির পড়া, ব্লাড ফিজিওলজিতে এগুলো কিন্তু আপনাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। স্টেম সেল হচ্ছে মেইনলি তৈরি হয় বোন ম্যারোতে এবং কন্টিনিউয়াসলি তৈরি হতেই থাকে, ঠিক আছে, এটা আমরা জানি। বোন ম্যারোতেই হচ্ছে স্টেম সেল হয়, ঠিক আছে। তার মধ্যে ইমিউন সেলগুলোকে আমরা অনেক সময় হোয়াইট ব্লাড সেল বলি, লিকোসাইট, ঠিক আছে। তার মধ্যে লিম্ফোয়েড সেল আছে, মাইলয়েড সেল আছে, ঠিক আছে। যাই হোক, এই যে দেখেন কিভাবে হচ্ছে হয়, এটা আমি এখানে পড়াচ্ছি না, বিকজ এটা আপনার ব্লাড ফিজিওলজিতে পড়বেন, এখানে পড়ার দরকার নেই, ওকে। আচ্ছা, পড়তে চাইলে পড়তে পারেন, বাট ব্লাডে আমাদের পড়ানো হবে এগুলা। এবার আসেন, আমরা বলেছিলাম প্যাটার্ন রিকগনাইজ করে ইনেট ইমিউন সেল। তো প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে, অনেক কথাবার্তা সেগুলো আমি আপনাকে পড়ার জন্য এখানে বলবো না, সরাসরি চলে আসেন বক্সে। কি কি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে? এক্সট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার হচ্ছে কি দুইটা, ইন্ট্রা দুইটা। কোন দুইটা? টোল লাইক রিসেপ্টর, সি লাইক লেপটিন রিসেপ্টর।
টিএলআর সিএলআর, ঠিক আছে। আর ইন্ট্রাসেলুলার হচ্ছে গিয়ে এনএলআর আর আরএলআর, ঠিক আছে। টিসি হচ্ছে এক্সট্রা সেলুলার, শেষ। টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিলাম, মানে বাইরে বের করে দিলাম, সেগুলো এক্সট্রা সেলুলার টিসি। আর বাকিগুলো হচ্ছে এনআর হচ্ছে ইন্ট্রাসেলুলার, ঠিক আছে। এবার আসেন এক্সাম্পল, দরকার নেই এগুলা পড়ার। আর হচ্ছে কোনটা কি করে এটা আপনার খুব একটা দরকার নেই, খুব কঠিন করতে চাইলে দিবে, বাট এত কিছু পড়তে গেলে আপনি আউলায় যাবেন। তো আমি আপনাকে সবগুলা পড়তে বলবো না, জাস্ট একটু করে দেখেন। যেটা হচ্ছে টিএলআর, টোল লাইট রিসেপ্টর, ঠিক আছে। এরা মেইনলি ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, ঠিক আছে, মেইনলি ব্যাকটেরিয়ার এগেনস্টে, ওকে। আর যেটা সিএলআর, ওটা হচ্ছে ব্যাকটেরিয়া ছাড়া ভাইরাস, ফাঙ্গাস এগুলোর এগেনস্টে কাজ করে, ঠিক আছে, এটা মনে রাখবো। আর যেটা এনএলআর, ঠিক আছে, ও হচ্ছে মেইনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। আর স্টেফাইলোকক্কাল এই টক্সিন যেটা পড়েছিলাম সেটার এগেনস্টে কাজ করে। আর যেটা আরএনএ ভাইরাসের এগেনস্টে কাজ, এটা দরকার নেই এতটা। মানে মোট কথা হচ্ছে কি টিএলআর গুলা মেইনলি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে। সো গেল, আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। আচ্ছা, টিএলআর এর ভিতরে টোটাল 10টা রিসেপ্টর পাওয়া যায়, ঠিক আছে। দেখেন টোটাল 10 রিসেপ্টর আছে, এই 10টা হচ্ছে একটু দাগায় রাখেন, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে কয়েকটা 2-3টা কথা একটু বলবো, যেমন টিএলআর2 হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট, আর বাদ দেন লাগবেন এগুলো, আর বেশি কঠিন করাতে গেলে আপনারা একটু পরে আউল হয়ে যাবেন। আজকে ভিতর থেকে এগুলো পড়ার জন্য আপনাকে তেমন কিছু বলবো না। এবার হচ্ছে আসেন, আচ্ছা লাইভে মানুষ কমে যাচ্ছে কেন? তো আজকে ভালো লাগতেছে না এরকম কিছু, নাকি হচ্ছে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু জানান। এত কম এত বড় একটা গ্রুপের থেকে যদি 700 সামথিং দেখলাম মেম্বার, সেখানে যদি মাত্র 84-85 জন লাইভে থাকে, মাইক্রো আমি তো আগেও ক্লাস নিয়েছি, এত কম মানুষ তো লাইভে ছিলেন না। এত কম মানুষ থাকলে তো বুঝতে হবে ক্লাসটা ভালো লাগছে না, অথবা হচ্ছে গিয়ে আমার হয়তো পড়ায় কোনো ঝামেলা হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে তো আমি ক্লাস দিব না, অন্য কাউকে নিতে বলবো যার ক্লাস আপনার পছন্দ করবেন, মানুষজন লাইভে থাকবে নাকি। কারণ হচ্ছে কি আমারও সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। আপনি সময় নষ্ট করে আমার ক্লাস করে বিরক্ত হবেন না, আমিও হচ্ছে সময় নষ্ট করে আপনাকে ক্লাস নিয়ে হচ্ছে গিয়ে নিজের মান সম্মানও নষ্ট করবো না, বা হচ্ছে বিরক্ত হব না, বা আপনাকেও বিরক্ত করব না। তো আমাকে একটু বলতে হবে যে ক্লাসে মানুষ কম কেন। মানুষ কম থাকলে কিন্তু আমি ক্লাস নিব না, এটা আমাকে জানাতে হবে। আপনারা যারা লাইভে আছেন তারাই বলেন, আপনাদের কি মনে হয় কেন হচ্ছে মানুষ কম? আমি এই চ্যাপ্টারটা পড়ে তাহলে আজকে আর নিব না, এত মানুষ কম থাকলে আমি কিন্তু নিব না। নেক্সট ক্লাসে আপনারা যদি বলেন যে আমরা এরকম 84-85 জন প্রেজেন্ট থাকবো, তাহলে আমি ক্লাসটা অন্য কাউকে নিতে বলবো। কারণ হচ্ছে কি লিটারালি আমার আসলে ক্লিনিক্যাল এত ক্লাস নিতে হয় যে বেসিক ক্লাস নেওয়ার জন্য আমার সময় বের করা খুব ডিফিকাল্ট। যদি হচ্ছে আপনারা সেটা সম্মানের সাথে না নেন, তাহলে কিন্তু আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব না, একদম হচ্ছে ক্লিয়ার কাট কথা, ঠিক আছে। ক্লাস অবশ্যই হবে, অনেক মেন্টরস আছে ক্লাস নেওয়ার, নিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ক্লাসে মানুষ না থাকলে আমি ক্লাস নিব না, এটা আপনি আমার ভাব বলেন, ইগো প্রবলেম বলেন, বা যাই বলেন, আমি নিব না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। এবার আসেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফেজ, মনোসাইট, ঠিক আছে। এরা হচ্ছে দুইটাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে। আর অনেকেই আছে, আমাদের দুইটা নিয়ে আমরা এখন পড়বো। খুব ইম্পর্টেন্ট একটা কথা, অল নিউক্লিয়েটেড সেল, ওদের হচ্ছে ক্লাস 1 এমএসসি প্রোটিনকে হচ্ছে ওরা এক্সপ্রেস করে, ঠিক আছে। অল নিউক্লিয়েটেড সেল, ঠিক আছে। আচ্ছা, এবং এরা সব হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ওকে। আচ্ছা, কমেন্ট একটু করে হাইড করে রাখি, দেখতে পাচ্ছি না কমেন্টের জন্য। আচ্ছা, আর ক্লাস 1 ছাড়া ক্লাস 2 আছে। ক্লাস 2 হচ্ছে গিয়ে আসলে সব নিউক্লিয়েটেড সেল করে না, শুধুমাত্র স্পেশালাইজ কিছু সেলের মধ্যে থাকে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে অল নিউক্লিয়েটেড সেল হচ্ছে ক্লাস 1 কে হচ্ছে গিয়ে এক্সপ্রেস করে, আর ক্লাস 2 হচ্ছে স্পেশালাইজ সেল দিয়ে হয়, সবাই কিন্তু করতে পারে না, ঠিক আছে। এবার আসেন মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা? মাইলয়েড সেল, ম্যাক্রোফেজ হচ্ছে সবচেয়ে বেশি। তো প্রশ্ন যদি হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সবচেয়ে বেশি কোনটা থাকে, সবচেয়ে অ্যাবান্ডেন্ট কোনটা, উত্তর হচ্ছে ম্যাক্রোফেজ, ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে আসে? derived from precursors in the yolk sac and liver during fetus, তারপরে বোন ম্যারো ইন অ্যাডাল্ট। তাহলে ফিটাসের হচ্ছে গিয়ে এপিসি আসতেছে কোত্থেকে? ইয়ক স্যাক থেকে, লিভার থেকে, মানে ম্যাক্রোফেজ থেকে। ম্যাক্রোফেজ কোত্থেকে আসে? ইয়ক স্যাক অ্যান্ড লিভার। এটা হচ্ছে যারা মনে আছে ছোটবেলার এমব্রায়োলজির পড়া, তারা মনে করতে পারবেন যে ফিটাল লাইফে আমাদের ডেভেলপমেন্ট অফ ডাব্লিউবিসি হচ্ছে ইয়ক স্যাক অ্যান্ড লিভার থেকে, ঠিক আছে, ইমিউন সেল। আর অ্যাডাল্টে হচ্ছে বোন ম্যারো, ঠিক আছে, গেল। এবার হচ্ছে আসেন ব্রেইনে আছে মাইক্রোগ্লিয়াল সেল, লাংসে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, লিভারে কাফার সেল। এরা হচ্ছে বিশেষ ধরনের হচ্ছে ম্যাক্রোফেজ, জায়গা অনুসারে ওদের নাম আলাদা থাকে। আর টিস্যু রেজিস্ট্রেটেড ম্যাক্রোফেজ আছে, যেমন হচ্ছে ব্লাডে আছে মনোসাইট, এরা খুবই শর্ট লিভড এবং হচ্ছে গিয়ে
প্যাট্রোল দ্য বডি থ্রু আউট লাইফ, মানে সারা জীবনেই থাকবে, ঠিক আছে, খুবই শর্ট লিভ, ঠিক আছে। আচ্ছা, এবং ইনফ্লামেশনে কিন্তু ওরা সবচেয়ে ভালো কাজ করে, এটা আমরা অলরেডি বলে এসেছি, ঠিক আছে। আচ্ছা, গেল আলহামদুলিল্লাহ। এবং মনোসাইট কিন্তু সুবিধা অনুসারে, দরকার অনুসারে ম্যাক্রোফেজ আর ডেনড্রাইটিক সেলে হচ্ছে কনভার্ট হতে পারে। খেয়াল করবেন, ডেনড্রাইটিক সেল বা ম্যাক্রোফেজ ওরা কিন্তু মনোসাইট হতে পারে না, বাট মনোসাইট যখন যখন দরকার ও ডিফারেন্সিয়েট হতে পারে ইনটু ম্যাক্রোফেজ এন্ড ডেনড্রাইটিক সেল, ঠিক আছে। আচ্ছা, আর টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ আর মনোসাইট ডিরাইভড ম্যাক্রোফেজের তিনটা মেইন ফাংশন আছে। কি কি? এই যে বক্সে কি কি দেখেন, ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সাইটোকাইন প্রোডাকশন। ফ্যাগোসাইটোসিস মানে কি আমরা জানি, ডিটেল জিনিস আমরা পুরো প্যাথোতে পড়বো, ঠিক আছে। আর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন অলরেডি আমরা বলেছি, ঠিক আছে, যে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে যারা। আর সাইটোকাইন প্রোডাকশনের মধ্যে আছে কি কি সাইটোকাইন দেখেন, 1, 6, 8, ঠিক আছে, 168, 168 আর হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এগুলাকে হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ এই সাইটোকাইন গুলাকে মেইনলি হচ্ছে তৈরি করে, ঠিক আছে। এখন আসেন ভিতরে একটু পড়ি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে গিয়ে যারা হচ্ছে খপস খপস করে গিলে খায়, ওরাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, ওরাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ওকে, তো ফ্যাগোসাইটোসিস এর হচ্ছে গিয়ে দেখেন দুটো ইম্পর্টেন্ট রিসেপ্টর আছে, একটা হলো C3b, একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। দরকার নেই, এগুলো আপনি প্যাথোতে পড়বেন, প্যাথোতে যা পড়বেন এগুলো আমি এখন এখানে পড়ার সময় নষ্ট করবো না। ফুল ফ্যাগোসাইটোসিস এর প্রক্রিয়া প্যাথোতে আপনাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। গেল, এবার আসেন অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেনকে প্রেজেন্ট করা অলরেডি বলেছি, টাইপ 1 থাকতে পারে, টাইপ 2 দুই রকম এমএসসি প্রোটিন থাকতে পারে। আসেন ম্যাক্রোফেজে কোনটা থাকে, ম্যাক্রোফেজে হচ্ছে কি ক্লাস 2 মেইনলি থাকে, ঠিক আছে। গেল, একটা কথাই মনে রাখবো। এরপর আসেন সাইটোকাইন প্রোডাকশন, অলরেডি আমরা বলেছি 168 আর টিএনএফ এর মধ্যে হচ্ছে আলফা যেটা ওটা বেশি জরুরি। আর হচ্ছে গিয়ে কেমোকাইন কোনটা, তার মধ্যে 168 এর মধ্যে কেমোকাইন হচ্ছে 8 নম্বর যেটা, এটা হচ্ছে কেমোকাইন, আর বাকি দুটা হচ্ছে প্লেন সাইটোকাইন, ঠিক আছে। ডান, আলহামদুলিল্লাহ, শেষ, এখান থেকে আর কিছু করবেন না। এরপর আসেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেটা ডেনড্রাইটিক সেল। এটা আসি, ডেনড্রাইটিক সেল যেটা, এটা হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের মেইন ইনডিউসার। একটু আগে আমরা বলেছি যে ডেনড্রাইটিক সেল হচ্ছে গিয়ে লিম্ফ নোডে তো পাঠাইলো, তার সাথে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের সাথে কমিউনিকেট করলো। তাহলে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের মেইন ইনডিউসারকে উত্তর হচ্ছে ডেনড্রাইটিক সেল, ঠিক আছে। ও হচ্ছে অ্যাডাপটিভ আর ইমিউন সিস্টেমের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, দুই সিস্টেমের ব্রিজকে ডেনড্রাইটিক সেল। কেন নাম ডেনড্রাইটিক? বিকজ ওরা হচ্ছে লং ন্যারো ব্রাঞ্চেস থাকে, দেখতে হচ্ছে গাছের মতো। আর গাছের গ্রিক শব্দ হচ্ছে ডেনড্রিন বা ডেনড্রন, ঠিক আছে। এই জন্য হচ্ছে ওর নাম ডেনড্রাইটিক সেল, ঠিক আছে। কোথায় থাকে? প্রাইমারি থাকে ব্যারিয়ার টিস্যুতে, মানে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনে, ঠিক আছে। গেল, আচ্ছা, ও হচ্ছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তবে ওর মধ্যে ক্লাস 1 দিয়ে হচ্ছে দেখেন এমএসসি প্রোটিন সাইটোটক্সিক, খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট। টাইপ 1 টাইপ 2 দুইটা আমরা বলেছি। সাইটোটক্সিক টি সেল যেটা CD8 ওটা হচ্ছে টাইপ 1, আর হেল্পার টি সেল যেটা CD4 সে হচ্ছে টাইপ 2 এমএসসি নিয়ে কাজ করে। এমএসসি আবার একটা চ্যাপ্টার পড়বো, কোয়েশ্চেন এসেছিল, বলেছে একটা আপু অলরেডি, ঠিক আছে। কিন্তু একটু মনে রাখেন আপাতত, সাইটোটক্সিক হচ্ছে টি সেল CD8, এটা ক্লাস 1 দিয়ে কাজ করে, আর হেল্পার হচ্ছে CD4, সেটা হচ্ছে কি ক্লাস 2 দিয়ে হচ্ছে বেশি কাজ করে, ঠিক আছে। এখন ডেনড্রাইটিক সেল ম্যাক্রোফেজ থেকে ডিফারেন্ট কি করে? ভেরি ইম্পর্টেন্ট, দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার আছে ডেনড্রাইটিক সেল ম্যাক্রোফেজ থেকে ডিফারেন্স করার জন্য। প্রথমটা হচ্ছে ওরা হলো অ্যান্টিজেনকে কালেক্ট করে ব্যারিয়ার লোকেশনে হলো মাইগ্রেট করতে পারে থ্রু দ্য ড্রেনিং লিম্ফেটিক ভেসেল, মানে লিম্ফেটিক সিস্টেমের ভিতর দিয়ে কাজ করে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস, ম্যাক্রোফেজ যেটা করতে পারে না, ঠিক আছে। এটার জন্য ওর মধ্যে স্পেশাল কি থাকে? স্পেশাল জিনিস যেটা থাকে লিম্ফ নোডে কাজ করার জন্য CCR7 থাকে। CCR7 থাকে বলে, CCR মানে সিসি কেমোকাইন রিসেপ্টর 7, এই জন্য সে লিম্ফ নোডের ভিতরে কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে একটা জিনিস। আর সেকেন্ড কি জিনিস আছে? সেকেন্ড স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে ওরা হচ্ছে দেখেন, সাম অফ দেম ক্যান প্রেজেন্ট এন্ডোজোমাল অ্যান্টিজেন টু ক্লাস 1 MSC, ঠিক আছে। এটা হচ্ছে দুটা ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো কি কি ডিফারেন্স আছে দুইটা, একটু যদি কঠিন করতে যা দিতে পারে, সো এটা হচ্ছে আপনি জেনে রাখলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সহজ কথা হচ্ছে ডেনড্রাইটিক সেল কিন্তু টাইপ 1 টাইপ 2 দুইটা দিয়ে অনেক সময় কাজ করতে পারে, ঠিক আছে। গেল, এবার আসেন হচ্ছে গিয়ে গ্রানুলোসাইটের মধ্যে কি কি আছে দেখেন একে একে। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, মাস্ট সেল, ঠিক আছে। এটা সব হচ্ছে গ্রানুলোসাইট। ভিতরের কথা আমি আপনাকে পড়তে বলবো না, সরাসরি হচ্ছে চলে আসেন বক্সে। দেখেন, এই বক্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, দেখছেন এই যে একটা বক্স আছে, এখান থেকে প্রশ্ন আসে। এবার দেখেন বক্সের দিকে তাকান। ম্যাক্রোফেজ যে ক্যারেক্টার হচ্ছে, এটা লার্জ ফ্যাগোসাইট, সব টিস্যুতে থাকে,
ক্লাস 2 MSc এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, ডেনড্রাইটিক সেল যে এরা হচ্ছে লম্বা লম্বা ব্রাঞ্চিং অলরেডি বলেছি, ক্লাস 2 কে এক্সপ্রেস করে, মেইনলি ক্লাস 2। নিউট্রোফিল এরা হচ্ছে কি WBC তে, মানে WBC এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লিউকোসে সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল, এবং ফার্স্ট রেসপন্ডার ইনফ্লাম টিস্যুতে অলরেডি বলেছি। আচ্ছা, মানে যে কোনো ড্যামেজ টিস্যুতে ও ফার্স্ট টাইম আসে। ইউসিনোফিল, আচ্ছা এরা হলো ইউসিনো কেন, বিকজ এদের হচ্ছে গিয়ে যখন আপনি ইউসিন ডাই করবেন এরা লাল হয়, এরা মেজর বেসিক প্রোটিন। ব্রেজোফিল এরা খুবই লো ফ্রিকোয়েন্সিতে থাকে। আর মাস্ট সেল এরা হচ্ছে গিয়ে মেইনলি ভাস্কুলেচারে থাকে, থ্রুআউট দ্য টিস্যুজ অ্যারাউন্ড দ্য ভাস্কুলেচার, ঠিক আছে গেল। ম্যাক্রোফেজ অল টিস্যু, আর ভাস্কুলেচার অ্যারাউন্ড দ্য টিস্যু হচ্ছে মাস্ট সেল, গেল। কি ফাংশন, ম্যাক্রোফেজ কি করে, এনগালফ অ্যান্ড কিল করে বেশিরভাগ ব্যাকটেরিয়াকে, ডেব্রিস রিমুভ করে, টিস্যু রিপেয়ার করে। ডেনড্রাইটিক সেল এরা হচ্ছে অ্যান্টিজেনকে আপটেক করে ক্রস প্রেজেন্টেশন করে। নিউট্রোফিল ম্যাক্রোফেজের মতোই, বাট হচ্ছে এরা মেইনলি ব্যাকটেরিয়া ফাঙ্গাসকে হচ্ছে কি কিল করে, এবং টিস্যু রিপেয়ার কিন্তু করে না, বলেছি আমরা অলরেডি। ইউসিনোফিল ও হচ্ছে কি ওর যে গ্র্যানুল গুলা থাকে টক্সিক টু সেল, ঠিক আছে। সো ইউসিনোফিল থেকে অ্যাজমা অ্যালার্জিক রিয়াকশন কিন্তু হয়, ঠিক আছে। এবং হচ্ছে কি হেলমেন্ট ইনফেকশনে কিন্তু ইউসিনোফিল কাউন্ট অনেক বাড়ে। আর ব্রাজোফিল মাস্ট সেল দুইটাই হচ্ছে হিস্টামিন, প্রোটিয়াস, কেমোকাইন, সাইটোকাইন রিলিজ করে, সো অ্যালার্জিক ডিজিজ অ্যানাফাইলেক্সিস করে। তাহলে ইউসিনোফিল, ব্রাজোফিল, মাস্ট সেল তিনটাই হচ্ছে অ্যালার্জিক ডিজিজের সাথে সম্পর্কিত। এরপর আসেন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের সাথে কে কিভাবে কাজ করে। দেখেন, ডিটেল দরকার নাই, জাস্ট মনে রাখেন। অ্যান্টিজেন প্রেজেন্টেশন হিসেবে ডেনড্রাইটিক সেল ক্লাস 2 দিয়ে হচ্ছে মেইনলি প্রফেশনাল অ্যান্টিবায়োটিক সেল, যেটা হচ্ছে ক্লাস 2 MSc কে হচ্ছে কি এক্সপ্রেস করে ডেনড্রাইটিক সেল, ঠিক আছে। আচ্ছা, টি সেলকে সেভাবে অ্যাক্টিভেট করলো। ম্যাক্রোফেজ কি করে, সে হচ্ছে গিয়ে সেম ভাবে করে ক্লাস 2 এর মাধ্যমে। নিউট্রোফিল হচ্ছে কিন্তু এটা করতে পারে না, ঠিক আছে। নিউট্রোফিল হচ্ছে গিয়ে টিস্যুকে অ্যাট্রাক্ট করে, এবং সেইখানে হচ্ছে গিয়ে টিস্যু হচ্ছে তারপরে দেখা যায় টি সেলকে পরে হয়তো নিয়ে আসে, বাট নিউট্রোফিল ডিরেক্টলি ডাকতে পারে না, ঠিক আছে। এখানে ইন্টারলিউকিন 17 কাজ করে, এটা হচ্ছে ইন্টারলিউকিন চ্যাপ্টারে হচ্ছে আমরা পড়বো, আর দরকার নেই এখান থেকে মোটামুটি, বাট এই বক্স থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। স্বর্ণা বারোই, আপনি কি বলতে চাচ্ছেন যে 700 সামথিং মানুষের সবার একটা করে বাচ্চা আছে? জীবনেও নাই, ঠিক আছে। সবাই এখানে ম্যারিডই না, প্রচুর মানুষ আনম্যারিড আছে, এবং অনেক মানুষ আছে ম্যারিড বাট হচ্ছে বাচ্চা নাই, ঠিক আছে। সো হচ্ছে এটা কোনো কারণই না, আপনার ধারণাটা হচ্ছে যেটা আছে সে ধারণাটা ভুল। আর হচ্ছে কি ডক্টর মায়েরা কয়টা হচ্ছে মা হচ্ছে আসলে আপনি বলেন দেখি, যে বাচ্চাকে খাওয়ানোর জন্য হচ্ছে ক্লাস বাদ দিয়ে বসে থাকতে হবে, বলেন। মানে জিনিসটা হচ্ছে কি আসলে এক্সকিউজ বের করলে প্রচুর এক্সকিউজ বের করা যাবে, কিন্তু যার ক্লাস করার আগ্রহ থাকবে সে সবকিছু ভাবে অ্যাডজাস্ট করেই নিবে। বুঝতে পারছেন আমার কথা? বিকজ হচ্ছে কি ক্লাস তো এই টাইমেই হয় সবসময়, নতুন তো কিছু না। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে। ন্যাচারাল কিলার সেল শুধু ইম্পর্টেন্ট ফিচারের বক্সটা হচ্ছে একটু দেখেন আগে। ন্যাচারাল কিলার সেল নেচার, এরা হচ্ছে লার্জ গ্যানুলার লিম্ফোসাইট, ঠিক আছে। টি সেল, আচ্ছা একটু ঝামেলা হচ্ছে আমার নেটে, এবং হচ্ছে আমার হ্যাঁ আমার নেট হচ্ছে ওয়াইফাই চলে গেছে, যাই হোক অসুবিধা নাই, সেটা চলে গেছে, ঠিক আছে। এই চ্যাপ্টার আমি শেষ করবো, তারপরে হচ্ছে আমি লাইভটা কাটবো, আমি আগেও বলেছি। নেট একটু ঝামেলা করতে পারে, আমাকে জানাবেন বেশি ঝামেলা করলে। ন্যাচারাল কিলার সেলের নেচার দেখেন, দেখেন লার্জ গ্যানুলার লিম্ফোসাইট, টি সেল রিসেপ্টর থাকে না, তারপরে CD3 প্রোটিন থাকে না, সারফেসে IgM IgD সবই কম থাকে, থাইমাস লাগে না ওদের ডেভেলপমেন্টের জন্য, এবং হচ্ছে গিয়ে সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সিতে এরা কিন্তু নর্মাল নাম্বারে থাকে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে প্রায়র এক্সপোজার থাকলে অ্যাক্টিভিটি বাড়বে এরকম কিছু না, কোনো মেমোরি নেই, ওকে ডান। আর ফাংশন কি দেখেন, ফাংশন হচ্ছে গিয়ে এরা ভাইরাস ইনফেক্টেড সেলকে রিকগনাইজ করে, ঠিক আছে, ক্লাস 1 MSc প্রোটিনের মাধ্যমে, নট ক্লাস 2, ক্লাস 1, ওকে। এরপর হচ্ছে কি ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে ফেলে, ক্যান্সার সেলকে মেরে ফেলে, এবং এগুলা মারতে তার পারফোরিন আর গ্র্যানজাইম ব্যবহার করে, ডিফেন্সিভ না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, নন স্পেসিফিক কিলিং এবং হচ্ছে গামা ইন্টারফেরনকে হচ্ছে অনেক সময় তৈরি করে, যেটা ম্যাক্রোফেজকে হচ্ছে অ্যাক্টিভেট করে। দেখেন বক্স থেকে পড়লে অনেক কিছু মনে হয় মুখস্থ বিদ্যা পড়তে হচ্ছে, ভিতর থেকে পড়লে হয় কি পড়াটা সহজ হয়ে যায়, ভিতরে হচ্ছে লাইন বাই লাইন লেখা থাকে, ভিতরের কথাগুলোই বক্সে লেখা, কিন্তু বক্স কেন আমি ভিতরে কেন পড়াই, পড়াটা যেন সহজ মনে হয়। বক্স পড়তে গেলে হচ্ছে মুখস্থ করতে হয় অনেক, ঠিক আছে, ওকে। কিন্তু ভিতর থেকে পড়লে পড়াটা হচ্ছে একটু বেটার মনে থাকে,
আপনি বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? এই জন্যই। তো একটু ভিতরে পড়ি। ন্যাচারাল কিলার সেলের হচ্ছে কি দুইটা ইম্পর্টেন্ট রোল আছে। একটা হলো ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করে, টিউমার সেলকে কিল করে, আর ইন্টারফেরন গামা তৈরি করে, যেটা হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে ব্যাকটেরিয়াকে হচ্ছে ইনজেস্ট করে। তাহলে জিনিসটা হচ্ছে সরাসরি সে ভাইরাস ইনফেক্টেড সেলকে করে, টিউমার সেলকে করে, ভাইরাসকে কিন্তু সরাসরি সে করতে পারে না, ঠিক আছে? আর ম্যাক্রোফেজকে হচ্ছে অ্যাক্টিভেট করে, ম্যাক্রোফেজ তখন ব্যাকটেরিয়াকে হচ্ছে কি কিল করে, কিন্তু সে সরাসরি ব্যাকটেরিয়াকে কিল করতে পারে না। আর ব্যাকটেরিয়া কিল করতে হলে ম্যাক্রোফেজকে যে ডাক পড়ে সেটাকে অ্যাক্টিভেট করতে সে ইন্টারফেরন গামা ব্যবহার করে। আর কেন ওর নাম ন্যাচারাল? বিকজ হচ্ছে গিয়ে ও হলো আসলে বডিতে আগে থেকে থাকে, এক নম্বর কথা, এবং হচ্ছে এরা কোনো অ্যান্টিজেন রিসেপ্টরকে ব্যবহার করে না, কোনো হচ্ছে গিয়ে যতবার হচ্ছে হবে আমি আস্তে আস্তে স্ট্রং হবো এরকম কিছুই থাকে না, এবং হচ্ছে মেমোরিও হয় না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে খুবই ন্যাচারাল, খুবই হচ্ছে গিয়ে সে একেবারে নেটিভ টাইপের, যে কিছুই সে বোঝে না এরকম, ঠিক আছে? আচ্ছা, সো এইটুকু হচ্ছে একটু মনে রাখি, আর বাকি বক্স থেকে তো আপনি পড়লেনই, ঠিক আছে? গেল ইনফ্লামেটরি মিডিয়েটর, এটা হচ্ছে প্যাথোতে ইনফ্লামেশন চ্যাপ্টারে আমরা পড়বো, তখন একটু করে তার এখানে বলি। 4টা ক্লাসিক সিমটম আছে, পেইন, রেডনেস, ওয়ার্ম, সোয়েলিং, আমরা জানি এগুলা, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ইমিউন সিস্টেমের হচ্ছে কি রিফ্লেকশন, যে হচ্ছে আমার বডির ইমিউন সিস্টেম ভালো আছে। যার ইমিউন সিস্টেম যত স্ট্রং তার তত বেশি ইনফ্লামেশন হবে। অতিরিক্ত ইনফ্লামেশন হওয়াও খারাপ, বিকজ অতিরিক্ত হচ্ছে কোনো কিছুই ভালো না, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে দেখি আমাকে ডেকেছ, আমি তো শুনতেই পাই নাই। তুমি ক্লাস শেষ? শেষ। এখন তুমি এমন করে দাও। আচ্ছা, কেটে দিচ্ছি, ঠিক আছে? আমি ক্লাসটা এখন কেটে দিচ্ছি। দে দে নেক্সট ক্লাস কালকে। হ্যাঁ, কেটে দিচ্ছি। দে কাটো। কি দেখতে? এটা নামবো এটা। কোনটা? বাকি ক্লাস কালকে হবে ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। কই, এই যে কই? ফিনিশ, এই যে এখানে এটা, এই যে এটা। কোন